আমাকে বলেন যে টোটাল এখন কোন কোন জায়গা থেকে আপনার আয় রোজগার হচ্ছে? একদিকে স্যাটিসফ্যাকশন আর্নিং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন থেকে, আর মূল আর্নিং হচ্ছে আপনার বিজনেস থেকে। একটা জিম দিতে কি করতে হয়, কি স্ট্র্যাটেজি, একদম স্ক্র্যাচ থেকে আমরা শুরু করি। সো আমি এখন জিমের মালিক হইতে চাই, আমার প্ল্যান কি হবে? করোনার আসার আগে তো সবাই মনে করতো যে যারা জিম করে তারা বডি বিল্ডার হতে চায়। করোনা আসার পর সবাই বুঝলো যে ইমিউনিটি দরকার। তাজ ভাই, যদি জিম না থাকতো, শুধু কন্টেন্ট বানানোর টাকা দিয়ে কি কমফোর্টেবলি চলা যাইতো মনে হয়? আমাকে ইয়া বলেছিল, ইয়াহিয়া আমিন একবার বলেছিল, ভাই ধানমন্ডিতে তো কিছু কিছু জিম আছে এইভাবে বিজনেস করে। মানে ধরেন আমার আব্বার যদি ডায়াবেটিস থাকে, তাহলে আমার বাপের মানে যেটা দায়িত্ব হবে সেটা হলো আমার ছেলে মেয়েকে আমি অল্প বয়স থেকেই খেলাধুলা বা সচেতনতার ভিতরে রাখবো, পড়াশোনার পাশাপাশি। যতজন এই পডকাস্ট দেখছেন, আপনার ভিতরে যদি মেটাবলিজম উইক হয়, তাহলে আপনি এখন থেকেই ট্রাই করেন একটু ফিট থাকার। বলেন তাজ ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই। আমাকে বলেন যে টোটাল এখন কোন কোন জায়গা থেকে আপনার আয় রোজগার হচ্ছে? মূলত আয় রোজগার হয় জিমের বিজনেস থেকে, মেম্বারশিপ ফি থেকে। এখন আমাদের রাজশাহীতে 3টা, চাঁপাইনবাবগঞ্জে একটা হচ্ছে 3 তারিখে উদ্বোধন হবে, ঢাকাতে একটা, উত্তরাতে আছে, এবং ধানমন্ডিতে আরেকটা করছি, ওটা হয়তো জানুয়ারি মাসে রান হবে। এরকম 5-6টা জিম আছে। পার জিম 200 মেম্বার, এটা অন অ্যাভারেজ 300 হয়ে যায়, কোনো কোনো জিমে 400 মেম্বারও আছে। ধরে নিলাম 200 মেম্বার পার জিম, তো 1000 মেম্বার আছে। আর এই 1000 মেম্বার থেকে আমরা মেম্বারশিপ ফি কোনো কোনো জিমে 3000, 4000 এরকম করে করে আছে। তো এইভাবে টোটালি আর্নিং গুলো হয়। এটা হচ্ছে আমার মূল আর্নিং। 1000কে 3000 দিয়ে গুণ দিলে কত হয়? আমিন 3 লাখ না 3 লাখ তো 30 লাখ। 30 লাখ। তো এরকম হচ্ছে বিভিন্ন ইয়ে থেকে আসছে। আর এর পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন, এটার ইনকাম অনেক বেশি নেই, এটা আমরা স্পন্সরই করে দিই। যেমন কন্টেন্ট ক্রিয়েশন থেকে যে ইনকামগুলো হয়, কিছুদিন আগে একটা আর্ম রেসলিং ইভেন্টে স্পন্সর করেছিলাম, বডি বিল্ডিং কম্পিটিশন অ্যারেঞ্জ করি, ম্যারাথনও করার ইচ্ছা আছে। তো এরকম মানে কন্টেন্ট ক্রিয়েশনটা আমি জাস্ট, হ্যাঁ, আমার পাবলিসিটি বাড়ছে, ভালো লাগছে, মানুষের হেল্প পাচ্ছে, মানুষ অনেক পজিটিভ কমেন্ট করে যে ভাই আপনার দ্বারা আমার অনেক উপকার হচ্ছে, অনেকে বিফোর আফটার পোস্ট করে। তো এইটা হচ্ছে আমার একদিকে স্যাটিসফ্যাকশন আর্নিং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন থেকে, আর মূল আর্নিং হচ্ছে আপনার বিজনেস থেকে। তো এটাই, ওই বিজনেসে যে আর্নিং হয়ে যায় আমার আর অন্য আর্নিং এর দরকার হয় না, কারণ বিজনেসে এক্সপেন্ডটাই করাটাই মূল টার্গেট। সো একটা সোফার 3টা জিম, রাইট? মানে সোফার 6টা। 6টা ঢাকার মধ্যে, ঢাকার মধ্যে 2টা, একটা রানিং আছে, একটা রিসেন্ট, আর রাজশাহী। হ্যাঁ রাজশাহীতে আছে, আবার চাঁপাইনবাবগঞ্জে একটা। সো এগুলা কে কন্ট্রোল করতেছে? এগুলো হচ্ছে আমি নিয়ে আসছি একজনকে, আপনি আপনার সাথে পরিচয় করালাম। তো সে এখন হচ্ছে টোটাল ম্যানেজমেন্টটা দেখে, টোটালি কোথায় কি সমস্যা হয় না হয় সব দেখে। আর আমাদের প্রত্যেকটা জিমে আলাদা আলাদা ম্যানেজার এবং ট্রেনার আছে, যেগুলোকে আমি তৈরি করেছি। আমারই স্টুডেন্ট ছিল যখন আমি প্রথম 2014 সালে জিম ওপেন করি, তখন থেকে যারা লয়াল খুব, আমি এরকম চয়েস করে করে বিভিন্ন জিমে দায়িত্ব দিয়ে দিচ্ছি। তো এই জন্য, আর এখন যেহেতু সফটওয়্যারের মাধ্যমে হয় এই হিসাব নিকাশ, তো খুবই ইজি এখন, এগুলো নিয়ে অত মাথা ঘামাতে হয় না। ওকে, একটা দিয়ে শুরু করতে চাই আমি। একটা জিম দিতে কি করতে হয়, কি স্ট্র্যাটেজি, একদম স্ক্র্যাচ থেকে আমরা শুরু করি। সো আমি এখন জিমের মালিক হইতে চাই, আমার প্ল্যান কি হবে? আচ্ছা, এখন দেখতে হবে যে কোন লোকেশনে দিচ্ছেন। উত্তরায়। উত্তরটা ঠিক আছে, অনেকে রিলেট করতে পারবে না, ধরেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখছে। আমি জাস্ট ইন জেনারেল বলি, আপনি যদি এমন কোনো একটা প্লেসে জিম দেন যেখানে জিম নাই একদমই, তো সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট অনেক কম লাগবে। জাস্ট বেসিক কিছু ইকুইপমেন্ট কিনবেন, যেখানে 20 to 30 লাখসের মতো লাগবে বেসিক ইকুইপমেন্টগুলো কিনতে। তারপরে যদি সেটা প্রফিটেবল হয়, সেটা অন্য কোনো জিম না থাকলে প্রফিটেবল হবে যদি আশেপাশে না থাকে, কারণ সবার এখন এক্সারসাইজ করার প্লেস খুঁজছে। তো সেখানে 20-30 লাখের ইনভেস্টমেন্টে হয়ে যায়। কিন্তু পাশে যদি অনেকগুলো জিম থাকে, ধরেন যেমন ধানমন্ডিতে, ঢাকার প্রচুর জিম আছে ওইখানে মিনিমাম ইকুইপমেন্টে আপনার 1 থেকে 1.5 কোটি টাকা লাগবে। ইকুইপমেন্টই জাস্ট, আমি কোনো ডেকোরেশনের কথা বলছি না, ইন্টেরিয়রের কথা বলছি না। এরকম না হলে, যেমন কয়েকটা বড় বড় জিম আছে, আমি নাম বলছি না, অনেকে জানে, যারা এক্সারসাইজ করে তারা জানে, তাদের সবার ইনভেস্টমেন্ট 3-4 কোটি টাকার উপরে। কিন্তু হ্যাঁ, এখানে আপনাকে একটা মার্কেট গ্যাপও খুঁজতে হবে। আমার ক্ষেত্রে মার্কেট গ্যাপ হচ্ছে যে আমি এত সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারি। এখন তার নিজে ট্রেনিং করি না, আগে করতাম যখন। তো ওই মানুষ ওই কারণে আসতো যে তাজ ভাইয়ের কাছে যাই, অ্যাটলিস্ট রাইট ইনফরমেশনটা পাবো। যেমন হার্টের পেশেন্টের জন্য আলাদা প্ল্যান হয়, ডায়াবেটিক পেশেন্টের জন্য আলাদা প্ল্যান হয়, যাদের পিসিএস আছে তাদের আলাদা প্ল্যান, যারা প্রেগনেন্ট মহিলা তাদের আলাদা প্ল্যান। তো এরকম আলাদা আলাদা প্ল্যান কিন্তু কেউ দিতে পারে না, কারণ বাংলাদেশে আজ থেকে 5-7 বছর আগেও সবাই এক্সপিরিয়েন্সের বেসিসে এক্সারসাইজ করতো। করোনার আসার আগে তো সবাই মনে করতো যে যারা জিম করে তারা বডি বিল্ডার হতে চায়। করোনা আসার পর সবাই বুঝলো যে ইমিউনিটি দরকার আমাদের শরীরে, আর এটা এক্সারসাইজ ছাড়া হবে না। আর এক্সারসাইজ পার্কে রাস্তায় করা যায় না, কারণ আপনি জানেন যে বাংলাদেশে আপনি বাইরে দাঁড়িয়ে বিড়ি টানলেও কেউ তাকাবে না, কিন্তু জাস্ট হাঁটবেন বা দৌড়াবেন, বলবে তুই অসুস্থ নাকি বা ডায়াবেটিস হয়েছে। আপনার কোনো রোগ হয়নি, আপনি হয়তো বা এনজয় করেন এক্সারসাইজ
এক্সারসাইজ করা, তারপরেও করলে মানুষ মনে করবে আপনি অসুস্থ। এই কারণে মানুষ জিমে যায়, কারণ সেখানে সেম মেন্টালিটির পজিটিভ মানুষ থাকে, তো জিমটাকে মানুষ সেফ মনে করে। তো এই কারণেই যেখানে জিম নাই সেখানে কম খরচ হবে, যেখানে আছে আশেপাশে জিম আছে সেখানে 50 লাখ ইনভেস্ট করলে ভালো ইকুইপমেন্টের। মানে ধরেন আশেপাশে কোনো জিম আছে কিন্তু অনেক বেশি ভালো না, যেমন রাজশাহী, ঢাকা শহরের বাইরে, যেমন রাজশাহী শহরে আমাদের অন অ্যাভারেজ 50 লাখের মতো করে ইনভেস্টমেন্ট, কিন্তু ঢাকার জিমটাতে প্রায় উত্তরাতে প্রায় 70-80 লাখ টাকার ইনভেস্টমেন্ট আছে, কিন্তু আরও বাড়াতে হবে। আমরা তো আস্তে আস্তে করি। আমি আবার একটা জিম ওপেন করার পর সেটা যদি খুব ভালো প্রফিটেবল হয় যখন দেখি, তখন সেখানে আরও ইনভেস্ট করি। কিন্তু শুরুতে আমি অনেক বড়োভাবে কোনো বিজনেসই শুরু করিনি। তো ধানমন্ডিটাই একবারে যেহেতু এখন প্রফিটেবল হচ্ছে সব কিছু, তো ধানমন্ডির যে জিমটা আমরা ওপেন করছি জানুয়ারি মাসের প্ল্যান আছে, সেটা আবার আমরা এক চান্সেই সব কিছু নিয়ে নামবো। মানে মোটামুটি 1.5 কোটি টাকার ইকুইপমেন্ট থাকবে আচ্ছা, এখানে, একটু এরকম আমি plan আছে। আমি আরেকটু আমি এত কিছু বুঝি না, আমাকে খুবই সিম্পল 5 বছরের বাচ্চার মতো বুঝাইতে হয়। So, হ্যাঁ। আমাকে যদি বলেন আমি জিম নিব, আমি লোকেশনটা আপনি কিভাবে ডিসাইড করেন যে উপরে হবে না নিচে হবে, ভাড়া কতটুকু হবে, কত ক্যাপাসিটি, কত স্কোয়ার ফিট, ওভাবে যদি ব্রেকডাউন দিতেন। যদি ব্রেকডাউন দিই, মিনিমাম 3000 স্কোয়ার ফিটের জায়গা দেখেন, যদি ঢাকা হয়। এটা এর নিচে যেন না, এর নিচে গেলে কেন? অনেক বেশি গ্যাদারিং হবে, অথবা আপনাকে অনেক বেশি হাই রেট করতে হবে যেন 3000 স্কোয়ার ফিটের ভিতরে বেশি মানুষ না আসে, কিন্তু ওইটাতে আবার আপনার পাবলিসিটি হ্যাম্পার হবে। আপনি যদি দেখেন যে একদম যদি পশ এলাকা দেখেন, যেমন গুলশান বা বনানী, ধানমন্ডিতে মিক্স আছে, কিন্তু গুলশান বনানীতে করলে 3000 স্কোয়ার ফিট অনেক হাই রেট রাখলে আপনার অত বেশি ক্রাউড হবে না। কিন্তু ক্রাউড বেড়ে গেলে কিন্তু আবার মেম্বাররা বিরক্ত হয়, কারণ আপনি দেখেন অ্যাজ এ মেম্বার, আমি অ্যাজ এ বিজনেসম্যান আমি চাইবো আমার জিম টিপটপ ভর্তি থাক, কিন্তু অ্যাজ এ মেম্বার আমি চাইবো যে আমি যেন কোনো মেশিনের জন্য আমাকে ওয়েট করতে না হয়। তো আপনি 3000 স্কোয়ার ফিটের জিমে আপনাকে দেখা যাবে যে যদি আপনি রেট খুব কম রাখেন, তবে সেক্ষেত্রে অনেক ভিড় বেড়ে যাবে। হয় আপনাকে বিশাল বড় জিম খুলে রেট কম রাখতে হবে, অথবা ছোট জিম হলে সেখানে রেটস বেশি দিতে হবে কোয়ালিটি ইকুইপমেন্ট দিয়ে। মানে দুইটা, এটা যেমন হচ্ছে একজন মিরপুরে জিম ওপেন করছে বাংলাদেশে, রায়হান ফিটনেস নাম, উনি প্রায় 17,000 স্কোয়ার ফিট জায়গা নিচ্ছে মিরপুরে, কিন্তু ওটা করবে হচ্ছে স্টুডেন্টদের জন্য, ওখানে মান্থলি ফি অনেক কম হবে। তো উনি জানে যে এখানে মান্থলি ফি কম হবে, মিরপুর এরিয়া, তো এখানে হিউজ ক্রাউড হবে, তো আমরা বড় জায়গা খুলি। উনি আবার ধানমন্ডিতে একটা জিম দিয়েছে, সেটার মান্থলি ফি অনেক বেশি, আমার ঠিক আইডিয়া নেই, তাও 7-8 হাজারের উপরে হবে। তো সেইটাতে আবার হচ্ছে তার অত বড় জায়গা না, হয়তো বা 5-6 হাজার স্কোয়ার ওকে, ফিট। সো ছোট জিম, জায়গা কম, সিম্পল ম্যাথস আর কি, যে ছোট জিম, জায়গা কম, অনেক বেশি বেতন অনেক রাখতে বেশি, হবে। হ্যাঁ, আর লাক্সারি করতে হবে, লাক্সারি করতে হবে, সুন্দর ছবি তোলা যায় মতো, বিকজ আমি জিমে অনেক বডি নাই, বা ফটোজেনিক হতে হবে, ফটোজেনিক ফটোজেনিক জিম ছাড়া এখন চলবে না। এই তো রেস্টুরেন্টের জন্য এটা রেস্টুরেন্টেও সেম। বাট এটা কি যে কোনো জিম? যে কোনো জিম, কিন্তু এখানে একটা ব্যাপারও আছে। ধরেন কেউ আছে যে আমি জাস্ট প্রফেশনাল অ্যাথলেট হতে চাই, যেটার পরিমাণ খুব কম বাংলাদেশে, এরকম ক্ষেত্রে আপনার ডেকোরেশন ম্যাটার করে না, ইকুইপমেন্টও ম্যাটার করে না, এক্ষেত্রে ট্রেনার ম্যাটার করে, যে ট্রেনার কত বেশি নলেজেবল, তার কত অ্যাচিভমেন্ট আছে, কোচ কত বেশি মানে এক্সপার্ট এই ক্ষেত্রে। কিন্তু অধিকাংশ মানুষ 99.99% মানুষ ওই ফটো তুলতে বা জাস্ট সামান্য ফিট হতেই যায়। তো এরকম ক্ষেত্রে ফটোজেনিক হওয়াটা খুব জরুরি। যেমন শুরুর দিকে যখন আমি রাজশাহীতে জিম ওপেন করি, তখন মার্কেট ক্যাপ ছিল হচ্ছে ভালো ট্রেনারের, তো আমি কোনো ইকুইপমেন্ট নাই, সব বাংলাদেশে বানানো ঝালাই করা ইকুইপমেন্ট দিয়ে আমি জিম ওপেন করেছি, সেখানে মেম্বাররা আসছে, তাদের ফি দিয়ে আরও নতুন নতুন ইকুইপমেন্ট কিনেছি, ওইভাবে হয়ে গেছে। কিন্তু এখনকার যুগে কেউ এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছে না, খুব কম যারা ক্যারিয়ার হিসেবে নিতে চায়, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু তারাও এখন অনলাইনে ট্রেনিং নিয়ে নিচ্ছে, এক্সপার্টের কাছে অনলাইনে সাজেশন নিয়ে নিচ্ছে, তাদের কাছে জিমেও অনেকে যাচ্ছেন, হয়তো বা নিজের এরিয়াতেই জিম করছে কোনো একটা ভালো জিমে, এবং এক্সপার্ট একটা ট্রেনারের কাছে তারা অনলাইনে সাজেশন নিচ্ছে বা কোর্স করছে, সেটা একটা আলাদা বিষয়। ওকে, সো আমি লেটস সে আমি 3000 স্কোয়ার ফিট উত্তরায় নিলাম, আশেপাশে অনেক জিম, হ্যাঁ, আমি সুন্দর 50 লাখ টাকার ইনভেস্টমেন্ট করলাম, আমি স্টুডেন্ট বা বায়ার পাবো কোথা থেকে? আর বায়ার পাওয়ার আগে বায়ার পাওয়ার ব্যাপারটা যায় আগে মনে করেন, আসলে আমি আর আমিন কিন্তু জিম খোলা নিয়ে সিরিয়াস। মনে করেন আমরা উত্তরে একটা জায়গা খুঁজে পাইছি 3000 স্কোয়ার ফিটের, যেখানে আমরা একটা জিম বানাবো, ডিসিশন নিছি। প্রথম পার্টটুক পারি যে বাড়িওয়ালার কাছে যায় বলবো যে আপনার এখানে একটা জিম বানাবো, কত টাকা লাগবে, উনি বলবে অ্যাডভান্স লাগবে এত টাকা, প্রতি মাসে লাগবে এত টাকা, ওটুক বুঝছি, হয়ে গেল। বাড়িওয়ালা ভাড়া বাসা দিতে রাজি, জায়গা দিতে রাজি। জিম বানানোর জন্য কি জায়গার মডিফিকেশনের কোনো ব্যাপার নিশ্চয়ই থাকে, তাই না? যে আপনার হচ্ছে যদি পুরো ক্লিয়ার ফ্লোর হয়, একদম ফাঁকা, ওয়াশরুমও তৈরি করা হয়নি, সেক্ষেত্রে ওই বিল্ডিংটা ভালো। কারণ কি আপনার জিমের জন্য যদি লেডিস অ্যান্ড জেন্টস হয়, সেক্ষেত্রে আলাদা আলাদা ওয়াশরুম, লকার রুম হতে হয়। তো সেটা যদি আগে থেকে তৈরি করা থাকে, তখন সেটাকে আবার ভাঙ্গার প্রয়োজন পড়ে। তো এটা হচ্ছে প্রবলেম। তো ফ্লোর হতে হবে একদম ক্লিন, মানে যেখানে আপনি নিজের মতো করে সেট আপ করতে পারবেন যে আমি কোথায় ওয়াশরুম করবো, কোথায় লকার রুম করবো, এরকম ফ্লোর হলে খুব ভালো। আর একটা 3000 স্কোয়ার ফিটের ফ্লোর এরকম সেট করাতে কিরকম টাকা লাগতে পারে? যদি আপনি লকার, ড্রেসিং রুম এগুলো করে, যদি ইন্টেরিয়র
ডিজাইনারকে দিয়ে করান তাহলে চার্জেস বেশি আসবে, যদি আপনার লোকাল সবকটা মিস্ত্রিকে দিয়ে করান সরি আপনার সবকটা জিম ভিতরে কি দেখতে মোটামুটি একই রকম? প্রায় মানে 90% প্রায়। রাজশাহীর তো সবগুলাই সেম, আর মানে আপনি উত্তরাটাতে ইন্টেরিয়রে খরচ করেন না? একবার করছে একবার করছেন। Smart. মডিফাই করছে। ওকে, তারপরে এখন আমার ইকুইপমেন্ট লাগবে। হ্যাঁ। ইকুইপমেন্ট আনতে আমি যাবো কোথায়? এখন কাকে? ইকুইপমেন্ট ঢাকাতে পাওয়া যায় হচ্ছে দুইটা বড় বড় ইম্পোর্টার আছে। একটা হচ্ছে ভিআইপি স্পোর্টস, নাম মার্কেটিং করে দিচ্ছে এখানে যদি আমি ব্র্যান্ড প্রমোশন করি না। একটা হচ্ছে ফিটনেস স্মার্ট, এবং আরো একটা আছে সেটা হচ্ছে নামটা আমি ভুলে গেলাম, স্পোর্টস ইনসাইট এরকম কোনো কিছু হবে, এরকম নাম আছে। ওখানে একই সাথে দেখবেন গুলশান লিংক রোড, যেটা গুলশান লিংক রোডে একই সাথে অনেকগুলো বড় বড় শোরুম আছে, সবগুলোতেই যাবেন। আমি কাউকে স্পেসিফিকলি বলছি না, সবগুলোতে যে আপনি লিস্ট দিবেন যে আমি এই কমেন্টগুলো আমার দরকার। এবার দেখেন যে কোন কোন সাপ্লায়ার আপনাকে সবথেকে কম রেটে দিচ্ছে, বা এমন হতে পারে হয়তো বা আপনি 20টা ইকুইপমেন্টের নাম বলেছেন, একটা সাপ্লায়ার 10টা ইকুইপমেন্টের দাম কম বলছে, 10টা ইকুইপমেন্টের দাম বেশি বলছে। আপনি কি করবেন, যে 10টার দাম কম বলছে ওটা আপনি এর কাছে নেন, বাকি 10টা অন্য আরেকজনের কাছে নেন, এভাবে আপনি সেভ করতে পারবেন ভাই অনেকটা। সরি একটু ইন্টারাপ্ট করলাম, এটা কি সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির জন্য? সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি। বাট আপনি শুরুতে নিজে লোকালি ওটা আমার কথা, ওটা 2017 সালে শেষ, ওইটা লোক এখন চলবেই না। না যে বানাবে নতুন শুরু করবে ও তো আপনার স্টেজেই থাকবে, সো আই এম অ্যাজিউমিং মানে আমি মনে করেন একটা ধরেন আমি 2টা ডাম্বেল কিনবো 10 কেজি ওজনের, আমার মেশিন। গরিবের মতো কথা না বলে। না, আমার জিমের জন্য, আমার হ্যাঁ। জিমের জন্য আমি ডাম্বেল কিনবো আর একটা ট্রেডমিল কিনবো। কিরকম দাম আমাকে একটু বলেন না, যে আমি যদি টোটাল ওই যে ডাম্বেল সাজানো ডাম্বেলের থাকে না, ওই নাম্বার হ্যাঁ, ওই গুলা। রোটা যে 2 কেজি 4 কেজি হ্যাঁ, 5 কেজি 10 কেজি, ওই পুরা ডাম্বেলের রোটা আমি আমি ব্যাপারটা বানাতে চাইলে কত বোঝাই। টাকা? ডাম্বেল পার কেজি 250 টাকা থেকে শুরু হয়, 1 কেজি ওজন 250 Okay. টাকা থেকে শুরু হয়, 400 টাকা কেজি পর্যন্ত ডাম্বেল পাওয়া যায়। কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, Okay. বিভিন্ন কোয়ালিটি আপনি শোরুমে গেলে পাবেন, দেখবেন। তো এখন আপনি কত কেজি, যেমন 2.5 কেজি যদি দুইটা নেন তাহলে 5 কেজি হলো, আবার 5 কেজি যদি দুইটা নেন তাহলে 10 কেজি হলো, এভাবে আপনি যোগ করবেন। আর এমন একটা র্যাকে 300 কেজির কাছাকাছি থাকে, এটা অন অ্যাভারেজ। তো 300 কেজিকে আপনি যদি সব থেকে হাইয়েস্ট কোয়ালিটির ডাম্বেল নেন তাহলে 400 দিয়ে গুণ দেন, তাহলে 300 প্রায় কেজিকে 400 দিয়ে 12 লাখ টাকা ডাম্বেল লাগবে আমার। 1,20,000 টাকা, 1,20,000 টাকা, 1,20,000 টাকা জাস্ট ডাম্বেল। র্যাকের দাম 40-50,000 টাকা হয়, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। সুন্দর প্রশ্ন। সো 2 লাখ টাকার মধ্যে আমি র্যাকটা র্যাকটা পেয়ে গেলেন, র্যাকটা হ্যাঁ। পেয়ে যাব। আপনি কিন্তু ওই ইন্টেরিয়র সেটআপটা বলেন না, ওটা কিরকম রাফলি? ইন্টেরিয়র সেটআপ হচ্ছে এটা বোর্ডের মানে কত লাক্সারি করবেন সেটার উপরে। ইন্টেরিয়র আসলে কি অনেক সস্তায় করা যায়, যেমন আপনি ওয়ালের উপরে সিম্পলি কালার করে ইন্টেরিয়র করতে পারবেন, আবার অনেকে বোর্ড দিয়ে বসেও ডিজাইন করে। আমরা বোর্ড বসাইছি। এটা আসলে এক একজনের রুচির সাথে ডিপেন্ড করে। এটা ধরুন আমার রুচি অত ভালো না খারাপ না, আমার রুচি আমার টাকার আমার সমান। টাকা ধরেন আমি মুকেশ আম্বানির ছেলেও না, আমি একদমও গরিব না। হ্যাঁ, আমি ফারহান ভাইয়ের লেভেলে, ঠিক আছে, মোটামুটি বড় লোক। আমার কত বাজেট করা উচিত যেটা দিয়ে আমি স্টুডেন্ট পাবো, খ্যাত হব না? ইন্টেরিয়র বাবু তাহলে 5 to 7 লাখ। 5 to 7 লাখ। আমার ডাম্বেলের র্যাক 2 লাখ টাকা, 7 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে ইন্টেরিয়র, 7 লাখ টাকা হয়ে গেল। অ্যাডভান্স ইউজুয়ালি কত হয়? অ্যাডভান্স যদি আপনি বিল্ডিং এর, এটা আবার ডিপেন্ড করে এক একজন, যে বিল্ডিং গুলো অনেক দিন যাবত ভাড়া হয়নি সেগুলোতে অ্যাডভান্স কম হয়, যেটা কেবল নতুন উঠছে ওই বিল্ডিং গেলে আপনার কাছে প্রচুর টাকা চাইবে। হ্যাঁ, আমি একটা মিড সাইজ ধরো 10 লাখ টাকা হবে 10 লাখ advance। টাকা, 17 লাখ টাকা আমার জায়গায় অলরেডি নাই, নাই রাইট? আর কোনো বিগ খরচ আছে? না, আর এর বাইরে বিগ খরচ নাই। আপনার হচ্ছে এই যে ইনভেস্টমেন্ট যেটা প্রথমেই করতে হয়, সিকিউরিটি মানি, সেটা এবং ইন্টেরিয়র, এটা হচ্ছে সব থেকে বড় খরচ। এখন এর ভিতরে আবারও, হ্যাঁ, আপনি এই ইন্টেরিয়র ভিতরে কম্পিউটার সেট আপ থেকে শুরু করে ওগুলো মিরর, লাখখানিক, 2 লাখ হ্যাঁ, টাকা। এগুলো সবই হয়ে যাবে। মানে 18 মোটামুটি লাখ। 20 লাখ আপনার ইকুইপমেন্ট, 20 লাখও যাবে না, 15 লাখ আপনার হয়ে যেতে পারে, ম্যাক্স গেলে 20 লাখ হবে। ভাই এটা হচ্ছে শুধু ফিক্সড। ডাম্বল কিনছি। না না, ডাম্বল আমি বাদ দিয়ে বলছি। ও, আচ্ছা। ডাম্বল বাদ দিয়ে 15 লাখ, 15 লাখ ধরেন, ম্যাক্সিমাম 20 লাখ যেতে পারে। ও, এটা wow. বিল্ডিং এর সাইজের উপর ডিপেন্ড করে, বা ডিমান্ডেবল যদি হয় যে একদম মেইন পয়েন্টে নিয়েছেন, যেখানে আশেপাশে বা কোনো একটা যদি সুপার শপে নেন বিল্ডিং, সেখানে আবার ভাড়া একটু বেশি। আমার মিনিমাম শুধু ডাম্বেল দিয়ে তো হবে না, এতে কেউ আসবে না। সো 1.5 লাখ টাকার ডাম্বেল, 1,20,000 টাকার ডাম্বেলের র্যাক বানাইলাম মিনিমাম। না না, ডাম্বেল সহ 1,20,000 আর 30-40 হাজার টাকার র্যাক। সো 2 লাখ টাকা আমার ডাম্বেলের সেটআপটা হয়ে গেল। মিনিমাম কয়টা ট্রেডমিল লাগবে, মিনিমাম আর কি লাগবে টোটাল? এখন আমি আপনাকে 3000 বলি। স্কয়ার ফিটে। হ্যাঁ, 3000 স্কোয়ার ফিটে আপনি ট্রেডমিল প্রথমে স্টার্ট করেন। ট্রেডমিল যেহেতু আমাদের মানে একটা মিসকনসেপশন আছে আমাদের মানুষের ভিতরে, যারা কখনো জিম করেনি তারা সবাই যে মনে করে যে দৌড়ালেই, যারা আমার ভিডিও দেখেছে তারা জানে যে শুধু দৌড়িয়ে হবে না, কিন্তু সাধারণ মানুষকে তো আপনি বোঝাতে পারবেন। আপনার ভিডিও দেখার পরে আমি জানছি যে দৌড়াইলে ওজন বাড়তে পারে। হ্যাঁ, না, এর আগে আমি কখনো ভাবিনি যে কর্টিসল হয়তো আবার ওজন বাড়বে না, মানে আপনার কমাটা আটকে যাবে। হয়তোবা ওজন কমছে কিন্তু সেটা মাসল মাস কমার মাধ্যমে কমছে, মানে কমবে ঠিক আছে আপনার ওজন, কিন্তু মাসল মাস বেশি কমে যাবে সেখানে। হ্যাঁ, বাড়বে না। ওকে, তো এখন দেখা যায় যে ব্যাপারটা হলো যে আপনি কি করবেন, 3টা ট্রেডমিল মিনিমাম রাখেন, কারণ ট্রেডমিলের রাশ হয় অনেক বেশি। তো মেম্বাররা অনেকে আছে যে ট্রেডমিল উঠলে আর অন্য কিছু করতে চায় না, তো তাদেরকে আবার নামানোও যায় না, বলাও যায় না। তো এটা অনেকে মাইন্ডও করতে পারে যে আমাকে নামতে বললো ট্রেডমিল থেকে। তো এই 3টা ট্রেডমিল মিনিমাম লাগবে, 3টা সাইকেল লাগবে। পার ট্রেডমিল মিনিমাম 2 লাখ টাকার মধ্যে নিতে হবে রেঞ্জে।
2 লাখ টাকা পার পায়। ট্রেডমিল 2 লাখ। সর্বোচ্চ 6 লাখ 7 লাখ টাকা দামেরও ট্রেডমিল পাওয়া যায়। এটা হচ্ছে 2 লাখ হচ্ছে মিনিমাম পার এক ট্রেডমিল। একটা তিনটা ট্রেডমিলে 6 লাখ আর তিনটা সাইকেল সাইকেলগুলো ধরেন কোয়ালিটি ওয়াইজ 50,000 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে পাওয়া যায়, 50,000 হলেই না। 1.5 লাখ টাকার সাইকেল লাগবে থাক, তোমার। বাদ দেন ভাই, আমার আর ইচ্ছা চলে গেছে। বাকি আপনি হিসাব এটা- বাকি হিসাব বলা লাগবে না। আচ্ছা না, আমার একটু ক্যালকুলেটর লাগবে। ওকে, আমি ক্যালকুলেটর যতক্ষণ বাইর করতে থাকে ততক্ষণ বলেন ভাই মিনিমাম কি কি ইকুইপমেন্ট। সো হ্যাঁ, মিনিমাম কার্ডিও ইকুইপমেন্টসগুলো বলি। এবং প্রথমে কার্ডিও সেকশনে আসি। হ্যাঁ। এই যে ট্রেডমিল সাইকেল নিলেন, ক্রস ট্রেনার অনেকে কিনে, কিন্তু কম্পালসারি না, রাখলে ভালো। আমি এটা পরে যাচ্ছি, যেহেতু স্টুডেন্টদের জন্য জিম ওপেন করতে যাচ্ছেন। ট্রেডমিল অ্যান্ড সাইকেলই কার্ডিও সেকশনে থাকলে একটা ব্যাটেল রোপ পাওয়া যায়, যেটার দাম 5 থেকে 10,000 টাকার মধ্যে কোয়ালিটি ওয়াইজ। তো লম্বা মোটার এগুলোর উপর ডিপেন্ড করে। ধরে নেন ব্যাটেল রোপ আপনার হচ্ছে 10,000 টাকা। তারপরে হচ্ছে টায়ার অ্যান্ড হাতুড়ি পাওয়া যায়। সেটা যদি আপনি লোকাল টায়ার কেনেন, যেমন ট্রাক্টরের টায়ার দেখবেন অনেকে সেল করে দেয়, তো সেটা কিনলে আপনি অনেক সস্তায় পাবেন। সেটাকে কালার করে নিতে হবে টায়ারটাকে, আর হাতুড়ি বানিয়ে নিতে হবে লোকাল যারা ঝালাই টালাই করে। এটা হচ্ছে যারা একদম মানে শর্টকাটে জিম খুলতে যাচ্ছে তাদের জন্য। আর যদি কিনতে চান, আপনি ইয়েতে পাবেন, শোরুমেও পাওয়া যায়, যেগুলো হচ্ছে একদম কি বলবো, ইম্পোর্টেড টায়ার ফ্লিপ করে সরানো যায় একই জায়গার উপরে, আবার ইয়ে করা যায়, আবার ইম্পোর্টেড হাতুড়ি আছে, সেগুলোর দাম 50 থেকে 6,500 টাকা পড়বে। যদি আপনি লোকাল মার্কেট থেকে নেন তাহলে 10,000 টাকায় হয়ে যাবে এই কাজ। আচ্ছা, আমি যদি ইয়ে থেকে মাঝামাঝি 20,000 নি, কত টোটাল? মাঝামাঝি পাওয়া যায় না তো। ও আচ্ছা, 10 নাইলে 50। 50 তো আমি 3,000 এ কি 10,000 টা দিয়ে চালাইতে পারবো? আপনার কি মনে হয় যদি আপনি 3,000 টাকা মান্থলি ফি নিতে চান, তাহলে 50,000 টাকাটা লাগবে? ইনক্লুড করাটা তাহলে জরুরি। 50 ই নিয়ে যান। কত হইছে 20-এর total? কাছাকাছি চলে গেছে। 20 এর কাছাকাছি কাছাকাছি চলে চলে গেছে। গেছে। এখনো একটা টায়ার আর হাতুড়ি কিনছি। ওকে, 50। তারপর আর কার্ডিও সেকশনে এই কয়টা হলেই হবে। ছোটখাটো আরো অনেক জিনিস আছে, যেমন ইয়োগা ম্যাট, এই হ্যাঁ, হাবি ওখানে জাবি, আরো এগুলো 2 বেশি না, লাখ ওটা টাকা। 1 লাখ টাকা ধরলেই 1 লাখ হবে। টাকা। তাহলে আমরা রাফলি 21, 21.5 এর মধ্যে হ্যাঁ, আছি। এটা কার্ডিও সেকশন গেল। এইবার আসি হচ্ছে ওয়েট সেকশনেও তো প্রথমে বললাম, কিন্তু ওয়েট সেকশন শুধু ডাম্বল হলে হবে না, বারবেল সেটও লাগে, যেটা ফিক্সড বারবেল সেট। হ্যাঁ, রেগুলার ইউজ করি আমি। হ্যাঁ, ফিক্সড বারবেল সেটও ধরেন প্রায় 300 কেজির কাছাকাছি থাকবে, আর প্লাস সেটার র্যাকসহ সেখানেও 2 লাখ টাকার আপনার কাছাকাছি যাবে। 23-24-এ চলে আসছে তো 24। আবার ওটাই হচ্ছে কি ভাই ওই যে শুয়ে শুয়ে সেম? না, ওটা আলাদা, ওটা অলিম্পিক বারবেল, ওখানে প্লেট আলাদা করে অ্যাড করতে হয়, যেটা আপনি কথা বলছেন। ওটা লাগবে না। ওটাও লাগবে, ওটা পরে আসছি। এখন আমরা Boys. ফিক্স জিনিসগুলোতে আসি, মানে যেখানে ডাম্বল বারবেল থাকবে, কিন্তু এইগুলো ইউজ করার জন্য আবার মাল্টিপল বেঞ্চ লাগে। ওই যে আপনার হ্যাঁ, হ্যাঁ, incline- বসে হ্যাঁ। incline এই করা যায়। এই হ্যাঁ, বেঞ্চগুলো 30,000 থেকে 50,000 টাকার মতো হয় এক একটা দাম। এই ভাই এটা হচ্ছে মিনিমাম বলছি, কিন্তু আরো অনেক দাম পাওয়া যায়। আপনি না, গোল্ড জিম আপনি- যেটা ওপেন করেছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গোল্ড জিম যেটা ওপেন করেছে, ওখানে মনে হয় 1 থেকে 2 লাখ টাকা করে দাম বেঞ্চগুলোর। ওরাও মানে একদম হচ্ছে ইউএসএ থেকে ইম্পোর্ট করেছে। কিন্তু যদিও মানে আমি বলবো যে দরকার নাই অত দামি করার, 50,000 টাকার বেঞ্চ আপনাকে সেম সার্ভিসই দিবে। না না ভাই, আপনি কিন্তু আমার জন্য বানাচ্ছেন। ওভাবে আমি গোল্ড জিমের মালিক আর আমাকে কম্পেয়ার করলে হবে না। বসুন্ধরা। So, হ্যাঁ, বসুন্ধরা versus এই জন্য- আমি এখানে পডকাস্ট করতেছি। সো 50,000 টাকা আর কত Bench। ছিল? এক 22। একটা বেঞ্চ 50। তবে 2টা বেঞ্চ লাগবে মিনিমাম, কারণ Minimum। একটা বেঞ্চ থাকলে টানাটানি করবে, যেটা টানাটানি। দেখেন বিভিন্ন ভিডিওতে। 1 লাখ। 1 লাখ। সো 23 থেকে 24 লাখ হইছে, রাইট? বা 24-25 ধরো। 25ই ধরি। এরপর কি আছে? আপনি এবার বলেন, আমি অ্যাড এবার করব। আসি সব থেকে ইম্পর্টেন্ট যে ইকুইপমেন্ট, যেটা সব থেকে বেশি ইউজ হয় জিমে, সেটা হচ্ছে কেবল ক্রসওভার। ও ইয়েস। তো কেবল ক্রসওভারের দাম এখন যদি একটু ভালো ব্র্যান্ড নেন, চায়না এবং জার্মানি দুইটাই পাওয়া যায়, বা ইউএসএরও পাওয়া যায়। ইউএসএ জার্মানি নিলে 2 লাখ টাকা পড়বে শুধু কেবল ক্রসওভারের দাম। জাস্ট বড় মেশিন, যেটা লম্বা, যেটা বড় মেশিন। যদি জিমে জায়গা শর্ট হয়, কেবল ক্রসওভার 2টা শেপে হয়, একটা কেবল লম্বা। ক্রসওভার কি এটা? হ্যাঁ, এটা হচ্ছে সবাই কেবল use ক্রসওভার। করে। এটা সব থেকে বেশি ইউজ হয়। তো এটা কিছু কিছু জিমে এটা 2টা করে রাখে, যেন রাশ না হয়। তো আপনি একটা দিয়ে শুরু করেন, পরে ভিড় বাড়লে 2টা নিতে পারেন, সমস্যা নাই। So ওইটা কত? ওটা 2 লাখ টাকা ধরে। 25-27 হলো। এবার একটা জিনিস আসি, সেটা হচ্ছে লেগ প্রেস মেশিন। লেগ প্রেস মেশিন একটা আছে যে শুধু লেগ প্রেস করা যায়, একটা আছে কম্বো, মানে হ্যাক স্কোয়াটও করা যায়। আমি যেটা করি যে ছোট ছোট, আমাদের জিমগুলো কিন্তু 3,000, 2,500 এরকম স্কোয়ার ফিট করে। তো আমি চাই যে একটাই কমেন্টে যেন 2টা করে করা যায়, অ্যাটলিস্ট সেরকম নিতে। তো আমাদের ওই কম্বো লেগ প্রেস আছে। কম্বো লেগ প্রেসের দাম 1.5 লাখ টাকার কাছাকাছি পড়বে। যদি সিঙ্গেল লেগ প্রেস নেন 1,20,000 টাকার কাছাকাছি পড়বে আমি minimum। কম্বোই নিব। তো কম্বো নিলে আপনার একসাথে 2টা হয়ে গেল। 2, হ্যাঁ 2। হ্যাঁ, তাহলে 1.5 লাখ টাকা ধরেন, হ্যাঁ। ম্যাক্স এটার প্রাইস 2 লাখ যাবে। 2 লাখই ধরি, আর তাহলে 28। 28 লাখ গেল। তো এটা হচ্ছে লেগ প্রেস গেল। লেগ কাল এক্সটেনশন একটা মেশিন পাওয়া যায়, যেটা হচ্ছে পাটাকে এভাবে তোলে, আবার উল্টা হয়ে শুয়ে কেউ করে, আবার বসে থেকে উল্টা হয়ে তলের পায়ের যে পিছনে হ্যামস্ট্রিং আছে আমাদের, সেই হ্যামস্ট্রিং এর মশলার জন্য, সেটার দামও 1,20,30 এরকম হবে। একটা হইলেই হবে। একটাতে লেগ কাল এক্সটেনশন 2টা একসাথে পাওয়া যায়, একটা আলাদা আলাদাও machine- পাওয়া যায়। একটা মেশিন হইলেই হ্যাঁ, হবে। একটা মেশিন হলে 2টা করা যায়, কম্বো নিতে হবে। এটা প্রবলেম না যে ওয়েট করবে মানুষ? কিন্তু এখানে ডিপেন্ড করছে যে আপনার জায়গার উপরে। আপনার তো যদি 2টা আলাদা আলাদা করে কিনতে চান, তাহলে জায়গাতে আটাও লাগবে। আপনার ওই 3,000
3000 স্কোয়ার ফিটে আটবে না তখন। তো আপনাকে ওইভাবে না, তাহলে আবার দুইটাই লেগের ইকুইপমেন্ট আবার মানুষ কম ইউজ করে, এটা একটু মাথায় রাখতে হবে। মানে আপনার সবথেকে বেশি ইউজ মানুষ করে হচ্ছে আর্মসের ইকুইপমেন্টগুলো আর চেস্টের ইকুইপমেন্টগুলো। মানে মানুষের মনে হয় যে আমার তো লেগ কেউ দেখছে না, প্যান্টের নিচে ঢাকা থাকছে। কিন্তু যারা সত্যিকারের বেনিফিট বুঝে লেগ এক্সারসাইজের, তারা কিন্তু আবার ঠিকই খুঁজবে ওইরকম। তো এরকম পাবলিক কম হয়। ফার্ম টাইপ হইলে লেগস করবে ওকে, শুধু যতটুকু দেখা যায় ভাই, ততটুকু improve আর হলে বাকিটা ব্যাগি প্যান্ট পরে cover। সো 30-এর মতো আমরা চলে আসছি। 30-এর মধ্যে আমরা ইন্টেরিয়র কভার করছি, অ্যাডভান্স রেন্ট কভার করছি, ডাম্বল কভার করছি, কার্ডিও সবকিছু। আর কি কভার করছি? এখন লেগের আরো কিছু ইকুইপমেন্ট আছে। লেগ এক্সারসাইজের লেগের ইকুইপমেন্টগুলো দিয়ে আগে শেষ করি পার বডি পার্ট। তো লেগের হচ্ছে ওই যে সিটেড কাভারেজ যেটা আছে কাপ মাসেলের জন্য একটা স্ট্যান্ডিং কাভারেজ আছে। সিটেড কাভারেজ হলেই হবে, কারণ স্ট্যান্ডিং কাভারেজ ওই আপনার স্মিথ মেশিনে করা যাবে। স্মিথ যেটা দেখেছেন যে ফিক্স থাকে, উডবস করে বেঞ্চে, তো স্মিথ মেশিনও কেনা লাগবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেশিন। একটাতেই চেস্ট, শোল্ডার, লেগস, ডেড লিফট, রো এগুলো সব করা যায় স্মিথ মেশিনে। তো স্মিথ মেশিনের দাম কম্বো একটা স্মিথ মেশিন পাওয়া যায় যেখানে স্কোয়াট র্যাকও লাগানো থাকে, মানে আলাদাভাবে স্কোয়াট র্যাক উডবস করা যায়। আবার হচ্ছে একটা আছে স্কোয়াট র্যাক আলাদা, স্মিথ আলাদা। আমি ওটাতে বলবো না, আমি কম্বোটা নিতে বলবো, কারণ হচ্ছে জায়গাটার বাঁচাতে হবে। 3000 স্কোয়ার ফিট আসবে না। হ্যাঁ, তো ওই কম্বোটার দাম প্রায় 2 লাখ টাকার কাছাকাছি যাবে যদি জার্মান বা ইউএসএ ব্র্যান্ড হয়। তো স্মিথ মেশিন লাগবে, আর সিটের কাভারেজের দাম 50,000 টাকায় হয়ে যায়। তাহলে এই দুইটা আরো 2.5 লাখ অ্যাড করতে হবে। 2.5 লাখ, 3 লাখে অ্যাড করি, 33 আসছে। তাহলে এবার গেল হচ্ছে লেগের পার্ট শেষ, কম উপরে শেষ। এবার হচ্ছে আমরা যাই যে কিছু কিছু মেশিন আছে কম্বো, যেমন একটা মেশিন আছে চেস্ট এবং শোল্ডার প্রেস দুইটাই করা যায় অ্যাট এ টাইম। ইম্পালস ব্র্যান্ডের হয়, আমেরিকানো হয়, ডিএসজেড মানে জার্মানি ব্র্যান্ডেরও হয়। দেখবেন শুয়ে থেকে চেস্ট প্রেস করছে অনেকে, ফিক্সড মেশিন, নট উইথ বারবেল। আবার ওটাকে বেঞ্চ উপরে তুলে দিয়ে মাল্টি বেঞ্চের মতো শোল্ডার প্রেস করছে। এগুলো ভিডিওগুলো যদি আপনি সার্চ করেন, আমি বলি যে আমি use করি ভাই, হ্যাঁ। চেস্ট শোল্ডার কম্বো লিখে আপনি সার্চ করে এই ছবিটা অ্যাড করে দিবেন ভিডিও এডিট করার সময়। এডিটর, হ্যাঁ তো ওকে। এটা লিখলে ওই মেশিনটা চলে আসবে। ওইটাতে একটাতে দুইটা হয়ে গেল, খুবই ইফেক্টিভ একটা ইকুইপমেন্ট। ওইটার দামও 1.5 লাখ টাকার কাছাকাছি হবে মিনিমাম। হ্যাঁ, 1.5 লাখ টাকা হবে, 1.5 লাখ টাকা। ভাই আমরা প্রত্যেকটা মেশিনের দাম আর না বলি। সো টোটাল 40 লাখে আমার মেশিন কভার হয়ে যাবে মনে হয় আরো মেশিন, এটা আগে বলতে থাকি মিনিমাম। না না, আমি আগ্রহ, আমি আর গুনার যোগ আমি আর পারতেছি না। যোগ দেওয়ার আগ্রহ এইভাবে বলেন, হারিয়ে ফেলছি already। কার্ডিও, লেগস, এবার চেস্ট বাকি আছে। চেস্ট আর বডি, এগুলোর কম্বিনেশনটা বলেন। সো লেগসে আমার কত খরচ হচ্ছে? ধরেন পার বডি পার্ট ম্যাক্স 10, মিনিমাম 5। ম্যাক্স 10, ম্যাক্সই ধরি, আমি গরিব নাকি। 10 লেগসে, 10 লেগসে চেস্টে 10, চেস্টে বেশি লাগবে না, চেস্টের আইটেম কম হয়। একটা হচ্ছে পেক ডেক ফ্লাই, যেটা বসে থেকে দেখবেন চেস্টের ফ্লাই করে। একটা আছে বেঞ্চ প্রেস, যেটা শুয়ে থেকে প্রেস করে। কত লাগবে 5 টোটাল? লাখ, চেস্ট 5 লাখ, 15 আর ব্যাকের জন্য 5 লাখ। 5 লাখ। হ্যাঁ, 20 তারপরে হচ্ছে শোল্ডারের জন্য বেশি লাগবে না, শোল্ডারের 1-2টা আইটেম হলে হয়, ধরেন 2 লাখ টাকা শোল্ডারের জন্য। 22। হ্যাঁ, 22 লাখ। তারপরে হচ্ছে আপনার অ্যাবস আছে, অ্যাবস সেকশন আছে, সেখানে 3 লাখ ধরেন। অ্যাবস বেঞ্চ আছে, 25 কমার্শিয়ালি অ্যাবস মেশিন আছে, তারপরে হচ্ছে আপনার টুইস্টার আছে। তাহলে ভাই আসলে তো আপনি শুরুতে যেটা বললেন যে 20-25 লাখ, আসলে তো 50 লাখের কমে কখনোই সম্ভব না শুরু হ্যাঁ, করা, যদি তাই না? অনলি ইকুইপমেন্ট হয়, যদি অনলি ইকুইপমেন্ট হয় তখনই আমি বললাম 30 লাখ 25 লাখ এরকম লাগবে অনলি ইকুইপমেন্টে। তা আবার এখানে আবার চাইনিজ ব্র্যান্ডগুলোর দাম কম। বুঝতে তো পারছি। যারা মফস্বলে করতে যাচ্ছে, যেখানে জিমই নাই, সেখানে আপনি চাইনিজ দেন, বাংলাদেশি দেন, তো তাও হবে, কিন্তু বাংলাদেশিগুলো কিছুদিন পর ডিস্টার্ব করে। বাংলাদেশে কি হয়? বাংলাদেশে বানায় অনেকে, বানায়? হ্যাঁ, আচ্ছা। ওই যে যারা একটু এক্সপার্ট মিস্ত্রি আছে, যেমন চিটাগাং কেউ কেউ বানায়, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এটার আবার লনজিভিটি কেমন হবে সেটার উপরে কোনো গ্যারান্টি নাই। কারণ এটা তো লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট। জিমের কিন্তু ইকুইপমেন্ট যদি আপনি ভালো কোয়ালিটি কিনতে পারেন, তাহলে এর 50 বছর কিন্তু নষ্ট হবে না, যদি ঠিকঠাক মতো অয়েল দেওয়া হয় আর মোছা, মানে ঠিকঠাক মতো মোছা হয়, পরিষ্কার করা হয়। মেইনটেনেন্সটা। হ্যাঁ, মেইনটেনেন্সটা জরুরি। একটা জিমে ভাই, এটা আমি এমনি জানার আগ্রহ থেকে, যে ইলেকট্রিক বিল কিরকম হয় একটা 3000 স্কোয়ার ফিট জিমে? ধরেন একটা ট্রেডমিল যখন চলে, বিল কি অনেক হয়? হ্যাঁ, ট্রেডমিলের বিল, পানির ট্রেডমিলের ভিতরে যে মোটরটা আছে, ওটা পানি তুলি না আমরা যে মোটর দিয়ে, সেই মোটর ট্রেডমিলের মোটর কাছাকাছি সেম। তো পানির মোটর যদি আপনি এই সারাদিন চালিয়ে রাখেন, যে বিল উঠবে, পার ট্রেডমিল মান্থলি, পার ট্রেডমিল মান্থলি 5 থেকে 6,000 টাকা, এটা মিনিমাম বিল আসবে Per month? পার মান্থ। হ্যাঁ, পার ট্রেডমিল। তো চিন্তা করো, তোমার 20,000 টাকা আসবে শুধু ট্রেডমিলের ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিল শুধু ট্রেডমিল মান্থলি হিসাবে না চাই, ইনভেস্টমেন্ট কি তাহলে 50-এ ধরতে পারবো? 50-এ 50,000 টাকা ধরেন আপনার কারেন্ট বিল আসবে, উইথ এসি কেমন ও ইউজ আবার করছেন, এসিও এসি ইউজ আছে। করে, ভুলে গেছি। এগুলো যখন থাকে খেয়াল করি না। সো 50 লাখ টাকা আমি ঢাললাম আমার উত্তরায় 3000 স্কোয়ার ফিট। আমি আপনার জিমের সাথে কম্পিট করতেছি। আমি ফার্স্ট হচ্ছে আমার মান্থলি খরচ ধরি, কয়টা লোক লাগে আর ওদের শিফট কি? পার সেকশন 2টা লোক লাগবে। পার সেকশন মানে ধরেন যে সে চাইলে 2টা সেকশনে করতে পারে। যেমন আমরা যেটা করি যে অনেক জিম লেডিস সেকশন রাখে না,
টোটালি কম্বাইন করে, সেক্ষেত্রে একটা লেডিস ট্রেনার একটা জেন্টস ট্রেনার লাগে মিনিমাম এটা। কিন্তু যদি আপনি আলাদাই লেডিস সেকশন করেন, যে যেখানে জাস্ট লেডিসরাই যাবে, যেটা আমাদের প্রত্যেকটা জিমে থাকে, যে শুধুমাত্র যারা লেডিস চায় যে আমি কোনো জেন্টসের সামনে এক্সারসাইজ করবো না, তাদের জন্য আলাদা সেকশন থাকে। তো ওইটাতে আলাদা একটা লেডিস ট্রেনার লাগবে। এবং বাকি সকালে আমরা ছেলেদের সেকশন রাখি, মানে কম্বাইন, ছেলে মেয়ে একসাথে, আবার সন্ধ্যার পরও কম্বাইন থাকে, সেখানে 2 জন করে থাকে। তো এই অনেক সময় ট্রেনাররাই অ্যাডমিশন মানে রিসেপশনিস্টের কাজটা করে নেয়, অনেক সময় ট্রেনাররা যাদের বাজেটটা কম ওটাই করে নেয়। আবার অনেকে আবার ট্রেনারের আলাদাই রাখে, আবার হচ্ছে রিসেপশনিস্ট আলাদা রাখে। তো আপনার যদি দরকার হবে না, 2টা ট্রেনার থাকলে তাদের ভিতরে করে নিতে পারবে, তারা ম্যানেজমেন্ট করে, মানে মেকআপ করে নিতে পারবে, যে কেউ একজন অ্যাডমিশন নিচ্ছে, কেউ একজন হয়তো ট্রেনিং করছে। তো 2টা ট্রেনার লাগবে মিনিমাম। আর পার ট্রেনার, এটা এখন যদি আপনি দেখবেন যে পার্ট টাইম জব খোঁজে অনেকে, পার্ট টাইম জব যারা খোঁজে তারা 20,000 15,000 এরকম হয়ে যায়। কিন্তু কারো যদি অ্যাচিভমেন্ট থাকে, আপনি যদি মনে করেন কোনো একটা অ্যাচিভমেন্ট আলা ট্রেনার নিব, বা যার বডি অনেক ভালো, তাহলে স্যালারি অনেক বেশি হবে, তাও 50,000 হবে, এটা মিনিমাম স্যালারি। যদি আপনার মনে হয় যে না আমি অ্যাচিভমেন্ট আছে, অনেক ভালো লুক, বডি ভালো, মিস্টার বাংলাদেশ বা সে কোনো তো একটা আবার বড় তাকে দিয়ে tag। তো মিস্টার বাংলাদেশকে রিসেপশনিস্ট আপনি 50 লাখে পাবেন, 50,000-এ পাবেন না, আচ্ছা। লাখের উপরে যেতে হবে মিস্টার বাংলাদেশ। মানে এই ট্রেনারদের হোয়াট ইজ দা, মানে ধরেন ভালো টার্মে সার্টিফিকেশন কি? ভালো টাইমে একটা যেটা ইউএসএ একটা অফার করে, ওটা হচ্ছে আইএসএসএ সার্টিফাইড প্রোগ্রাম। ওইখানে বিভিন্ন প্রোগ্রাম আছে, স্পোর্টস নিউট্রিশনিস্ট থেকে শুরু করে নর্মাল ফিটনেস ট্রেনিং, এরকম বিভিন্ন, মানে প্রত্যেকটা খেলার আবার ফুটবলের ট্রেনিংয়ের জন্য আলাদা, এরকম বিভিন্ন সার্টিফাইড কোর্স আছে। তো নর্মাল জেনারেল কোর্সও করতে কিন্তু অনেক মানে কঠিন একটা এক্সাম দেওয়া লাগে। যদি কেউ এক্সাম পাস করে, তার মানে বুঝতে হবে যে সে মোটামুটি ভালো। হ্যাঁ, সে ভালো। তো ওই এক্সামটা যদি কেউ পাস করে, আর ওই সার্টিফিকেট যদি কারোর কাছে থাকে, তাহলে সেটা দিয়ে আপনি আরামে, মানে তাকে ভরসা করা যায়। 50-60 হ্যাঁ, পাবো। 50,000 টাকা তাকে লাগবে, তাকে পে করা। তাজ ভাই, আমার এই 50 লাখ টাকার ফিক্সড কস্ট, তারপরে আমার 2-3 লাখ টাকার অপারেটিং কস্ট, এই 55 লাখ টাকার আশপাশে উঠবে, ব্রেক ইভেন হবে কত দিনে ওই জিমে? এখন দেখেন, এখন যদি আপনার ধরেন যে ভাড়া হয়, ধরেন 3,000 স্কোয়ার ফিটের ভাড়া মিনিমাম 3 লাখ টাকায় উত্তরাতে, আমি এটা মিনিমাম বলছি, সব কিছু খরচ দিয়ে 5 লাখ টাকা আপনার টোটাল কস্ট। আপনার তাহলে মানে 3,000 টাকা যদি আপনি মান্থলি ফি রাখেন, তাহলে আপনার 2,000 টাকা, মানে 200 মেম্বার যদি হয়, তখন আপনার তারপর ব্রেক ব্রেক ইভেনে ইভেন যাবে। হবে, হ্যাঁ। তো একটা 200-এর বেশি হয়, যেমন হচ্ছে ভাই নরমালি সরি একটু ইন্টারাপ্ট করলাম, এই স্কোয়ার ফিটে কত মেম্বার পর্যন্ত সার্ভ করা যায়? ভালো 3,000 স্কোয়ার ফিটে আপনি অ্যাট এ টাইম ভালো মতো এক্সারসাইজ করতে পারবে 30 জন, 30 থেকে 40 জন। সবথেকে বেশি ভিড় হয় সন্ধ্যায়, সন্ধ্যা থেকে বিকেল থেকে শুরু করে সন্ধ্যা রাত 8টা-9টা পর্যন্ত সব থেকে বেশি ভিড় হয়। তো এই সময়টাতে 50 জন হোক সমস্যা নয়, তাও প্রবলেম হবে না। কিন্তু হচ্ছে আপনার শুরুর দিকে, সকালের দিকে ফাঁকা থাকে, অ্যাট এ টাইমও 20 আচ্ছা, জন হয় না। 400-500 ইজিলি আপনার করা যাবে। 500 মেম্বারকে টার্গেট করা যাবে একটা এরিয়াতে। তো সেই ক্ষেত্রে আপনার প্রায় ভালোই আসবে ওখান থেকে। আপনি আমার 500 কথা, গুণ 3,000 যদি আপনি 10 লাখ করলে তুলতে পারেন, আর 5 লাখ যদি আপনার কস্ট হয়, তাহলে 5 লাখ করে আপনার লাভ হবে, যেটা 15 আর কি। মোটামুটি ধরেন যে আপনার প্রথম বছরে এটা কাউন্ট করা যাবে না, প্রথম বছরে আপনি এটা পাবেন না। কিন্তু যদি আপনি জিমটাকে 2 থেকে 3 বছর সাকসেসফুলি রান করতে পারেন, তার যে আপনি প্রফিটেবল হবেন। 500-কে 3,000 দিয়ে গুণ দিলে হয় 15 লাখ। 15 লাখ। সো 15 লাখ 15 লাখ আপনি ফার্স্ট ইয়ার পাবেন। First year পাবেন। 15 লাখ কি আমার ম্যাক্স পোটেনশিয়াল, লাইক Max potential, সবচেয়ে হ্যাঁ। ভালো হইলে আমি 15 লাখ টাকা উঠবে, 5 লাখ অপারেটিং কস্ট, 10 লাখ টাকা থাকবে। 10 লাখ সবথেকে টাকা ভালো মান্থলি। 10 লাখ মান্থে থাকবে। সো 5 মাসে ব্রেক ইভেন হবে, প্রফিটেবিলিটি আসার পরে, প্রফিটেবিলিটি আসতে 1-2 বছর লাগতে পারে। 1-2 বছরে আরো 10-20 কারণ লাখ টাকা প্রথম খরচ হতে 1-2 পারে। বছর আপনার অনেক সময় দেখা যাবে যে পকেট থেকে দেওয়া লাগছে, হ্যাঁ। কারণ মেম্বার তো নাই, হ্যাঁ। মেম্বার আপনাকে তো ধরতে হবে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে অনেক জিমে তারা এগিয়ে থাকে যারা নিজেরা একটু বডি বিল্ডার, বা পাশাপাশি আবার হচ্ছে তার সার্টিফিকেশন আছে, এরকম মানুষরা জিমে বেশি এগিয়ে থাকে, কারণ তার ট্রেনার হায়ার করা লাগছে না, আর প্লাস নিজে জিম ওপেন করেছে বলে তার একটু মানে আগ্রহটা, মানে সে মানে ভেতর Passionate থেকে একদম থাকে। প্যাশনেট হয়ে মানুষকে হেল্প করার চেষ্টা করে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল শুরু থেকে। তো আমি কখনো প্রফেশনাল বডি বিল্ডিং, যখন আমি জিম ওপেন করি, তখন প্রফেশনাল কোনো বডি বিল্ডার ছিলাম না, আমি জাস্ট জিম করতাম। প্রফেশনাল বডি বিল্ডিং কম্পিটিশন আমি জাস্ট জীবনে একটাই খেলেছি, আর ওটাই আমার লাস্ট। ওটা আমি জাস্ট নিজেকে টেস্ট করার জন্য যে আমি কতটুকু যেতে পারি, আর সেখানে আমি হরমোন থেকে শুরু করে সব কিছু ইউজ করেছি, এগুলো আমি ওপেনলি বলি, কিন্তু কী কী ইউজ করেছি এটা বলি না, অনেকে কিনবে। আমি এটা কেন বলি, কারণ অনেকে ওই ছবি দেখে মনে করে যে তাজ ভাই মনে হয় এটা ন্যাচারালি অ্যাচিভ করেছে। না, আমি ওটা হরমোন ইউজ করে অ্যাচিভ করেছি, আর আমি চাই না মানুষ আমাকে ফলো করে ওরকম হওয়ার চেষ্টা করুক, কারণ সে নিজের ক্ষতি করবে। আমার তো একটা স্পেসিফিক প্ল্যান ছিল, এখন যেমন আমার কোনো সাইড এফেক্টস নাই, আমি জানি যে কী কী করতে হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানুষ জানে না। বডি অনেক বড় বানানোর জন্য সে হরমোন ইনজেক্ট করে, আর এরকম ট্রেনার আবার যদি আপনি জিমে রাখেন, সে আরও 10 জনকে ম্যানিপুলেট করবে, যেটা জিমের কিন্তু রেপুটেশনের উপরে আসে অনেক সময়। তো আমরা মানে ইন জেনারেল সাধারণ মানুষ চাই যে ফিট হতে, যে একদমই প্রফেশনালি নিতে চাই, এরকম মানুষ আলাদা। তো ট্রেনারের মাইন্ডসেটটা আপনাকে দেখতে হবে যে সে মেম্বারের কাছে কী চায়, মেম্বারকে ফিট করতে চায় নাকি তার মতো বানাতে চায়। তার মতো বানাতে গেলে কিন্তু আবার প্রবলেম,
এখানে। অনেক জিম ট্রেনার আছে বা জিম মালিক আছে যারা মনে করে যে না, আমি যেহেতু বডি বিল্ডার ছিলাম, তা আমার যারা স্টুডেন্ট হবে বা আসবে তারা বডি বিল্ডারই হতে হবে, কিন্তু সেটা তো সবার লাইফের গোল না। এই ক্ষেত্রে অনেক জিম কিন্তু ফল করে এরকম মেন্টালিটির কারণে। কিন্তু অধিকাংশ জিমগুলোকে কারা সাস্টেন করছে? যারা মানুষকে বোঝায় যে তুমি ফিটনেসের জন্য আসছো বুড়া বয়সে ভালো থাকার জন্য, এই ট্যুর দিতে পারে খালিদ ফারহান ভাইয়ের মতো। এখন বুড়া হয়নি যদিও, উনি যেহেতু এখন থেকে এক্সারসাইজ করছে, উনি যখন তার বয়স 50-60 হবে তখন যেন হাঁটুতে ব্যথা না থাকে, এরকম উদ্দেশ্যে মানে ট্রেনার যদি এইভাবে মোটিভেট করে তাহলে বুঝবেন ওই জিমের গ্রোথটা ভালো হবে বা ফিউচারে টিকবে আপনার অনেক বেশি। আশপাশে কি আপনি ভাইয়া গত 2-3 বছরে জিম বন্ধ হইতে দেখছেন? হ্যাঁ, প্রচুর। বিশেষ করে করোনার সময় তো প্রত্যেক মাসে জিম বন্ধ হয় আর ফোন আসে, কিন্তু আমার কাছে টাকা নাই যে কিনবো। না, করোনার পরে করোনার ভালো পরে সময়ে করোনার পরে কিন্তু আমি খুব কম দেখেছি জিম বন্ধ হয়েছে। তবে হ্যাঁ, কোন কোন জিমগুলো বন্ধ হয় আমি আপনাকে বলি। কোন একটা জিমে খুলেছেন আপনি, ধরেন আপনার জিমে একটা মেম্বার এসে আপনার সাথে সমস্যা ঝামেলা হলো, হ্যাঁ। যে কোনো কারণে হয়তো বা তাকে কথা কাটাকাটি হয়েছে, তার টাকা পয়সা আছে, সে এখন বলবে না আমি নিজেই একটা জিম দেবো। সে তার কোনো নলেজ নাই, সে আপনার জিমের ট্রেনারকেই বলবে তোমাকে আমি ও কত স্যালারি দেয় তার থেকে আরো বেশি দিব, তুমি আমার জিমে আসো। এইরকম ভাবে যারা জিম খোলে তারা 2 দিন পর কিন্তু তার জেদটা হারিয়ে যায়। জেদ এমন একটা জিনিস যেটার মানে যদি লজিক না থাকে, আপনি হয়তোবা কিছু একটা করে ফেলবেন, কিছুদিন পর আপনি ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন। তো কিছুদিন পর যখন মালিক ইন্টারেস্ট হারিয়ে ফেলে তখন ট্রেনারও নিজের মতো করে জিমটা পেয়ে যায়, যে হচ্ছে এখন তো মালিকও দেখছে না ওরকম আগ্রহ নাই, কারণ তার মালিক তো জিমের কোনো লোক না বা এখানে প্যাশনেট না, সে তার বিজনেসে ফোকাস করছে বা ক্যারিয়ারে ফোকাস করছে। এই দিকে তখন জিমের মেম্বারগুলো হ্যাম্পার হয় বা সার্ভিসগুলো খারাপ হয়, বা সেই ট্রেনার হয়তো বা নিজে জাস্ট পার্সোনাল ট্রেনিং করে, যে জিমের যারা নর্মাল মেম্বার তাদেরকে হয়তো বা গুরুত্ব দেয় না, জাস্ট পার্সোনাল ট্রেনিং নিয়ে পড়ে থাকে। এইরকম ক্ষেত্রে জিমগুলো ফল হয়। অধিকাংশ ক্ষেত্রে যদি মালিক নিজে প্যাশনেট হয়ে দেখে বা তদারকি করে মাঝে মধ্যে হলেও, তাহলে হচ্ছে জিমগুলোতে মেম্বারগুলো অনেক বেস্ট সার্ভিস পায়। আহ, এই যে 3,000 টাকা পার মান্থ দিচ্ছে, এইটার বাইরে ওনার কাছ থেকে কি বিভিন্ন জিম আর কোনোভাবে টাকা নেয়, ধরেন সাপ্লিমেন্ট বেচে বা সাপ্লিমেন্ট আপনি এখানে জিমের জন্য ব্র্যান্ডিং করে আপনি টি শার্ট বিক্রি করতে পারেন, জিম ক্লথিং সেল করতে পারেন, যে আপনার ব্র্যান্ডের হতে হবে তা কিনে না। মানুষ? হ্যাঁ, কিনে, অনেকেই কিনে। আর যদি জিমের নামটা থাকে সেক্ষেত্রে আরো বেশি আগ্রহী হয়ে কিনে। তো জিমের তাই? নামটা মানে যে জিমে এক্সারসাইজ করে সেই জিমের টি শার্টটা কিনতে বেশি পছন্দ করে, এটা কিন্তু সত্যি কথা। তবে এটা ঢাকাতে হয় কিনা জানি না, এটা বাইরের ইয়েগুলোতে হয় যে আমি ভাই সবসময় যদি কোনো কিছুতে কোনো লোগো থাকে আমি পড়ি না। হ্যাঁ, আমিও তো খুব ইয়ে করি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর আপনি তো পড়বেন না, আপনি তো ফ্রিতে ব্র্যান্ডিং না, করবেন না। ধর ইন্টারন্যাশনাল গুলোও পড়ি না, এই যে নিজেদের কোম্পানির গুলো লোগো নাই। So, আমি আর কি পড়ি না, এই কারণে আমি ভাবছিলাম যে হয়তো বেশিরভাগ মানুষ যে আরেকজনের জিমের ব্র্যান্ডিং করবো আমি ঘুরে ঘুরে, এটা না, কেমন? ধরেন যে মেম্বার সে এটা চিন্তা করে না, সে চিন্তা করে যে আমি বাট একটা জিমের ইউজুয়ালি মেম্বার। তো জিম কাপড়ও পাওয়া ডিফিকাল্ট, ভালো জিম ওয়্যার পাওয়া ডিফিকাল্ট। আপনি যদি কোনো ব্র্যান্ডিং না থাকে, ধরেন একদম প্লেন কাপড় যেটা হচ্ছে জিম করার জন্য দরকার, বিশেষ করে লেডিসরা বলে বিশেষ করে যে আমরা কি পরে এক্সারসাইজ করবো, তাদের জন্য যদি আপনি যেগুলো দরকার একদম ভালো কোয়ালিটি রাখেন, সেল হবে আপনার ওখানে, ছেলেরাও হবে। অনেকে আমরা তো বলি যে এমন একটা ক্লথিং থাকতে হবে যেটা ফ্লেক্সিবল, মানে উঠতে বসতে যেন আপনার এই যে চেয়ারে অনেকে প্যান্ট তুলে বসে না, এটা যেন করতে না হয়, কারণ এক্সারসাইজ করার সময় তো আমাদেরকে হাত মুভ করে করে অনেকবার উঠতে হয়, বসতে হয়। ফ্লেক্সিবল যেন হয়, এরকম জামা কাপড়গুলো সেল হয় খুব বেশি। শুজ সেল হবে। এই প্রশ্নে আমি আপনার সরি মাঝখানে থামাইলাম, আমি আপনার আবার জিজ্ঞেস করবো যে এই ফিটনেস রিলেটেড কি বিজনেস আইডিয়া আছে আমাকে। মাঝখানে আপনি হরমোনের একটা কথা বলছিলেন, আমি ভুলে যাব। এমন কিছু কি আছে, ধরেন আমি ওকে খাওয়াইলাম হ্যাঁ, এবং রেগুলার খাওয়াইলাম বা ইনজেকশন দিলাম এবং 6 মাসের মধ্যে ওর একদম হ্যাঁ হবে, এরকম আছে। ধরুন ও জিমে যাবে না, কিন্তু ও যা ইচ্ছা খাবে, ও জিমে যাবে না। না, জিমে না গেলে রেজাল্ট সামান্য পরিমাণে আসবে, কারণ হরমোন যার যেমন মেটাবলিজম ফাস্ট করে, আমি একটা কথা বলি সবসময়, মেটাবলিজম যার ফাস্ট সে প্রচুর খেলে মোটা হবে না, যেটা আপনারা নিজেদের ভিতরে দেখেছেন অনেক মানুষকে। যার উইক সে অল্প খেলে যেমন ওই ভাইয়ের মতো একটু ফ্যাট গেইন হবে। তো মেটাবলিজম ফাস্ট করার কিন্তু হরমোন আছে, কিন্তু সেটার একটা সমস্যা আছে, সেটা কিডনিরও ক্ষতি করে, আর সেটা যেদিন আপনি ছাড়বেন ওই দিন আপনার ডাবল গ্রোথ হবে। আবার ধরেন আপনি 10 কেজি কমালেন, কিন্তু এক না এক সময় তো আপনাকে ওই মেডিসিনটা ছাড়তে হবে। এই জিনিসগুলো ভাই সব আছে, এরকম জিনিস যেটা আমি ওকে খাওয়াইতে পারি, বা এটা কি খাওয়ায় না ইনজেকশন দেয়? আমাকে খাওয়ানো খাওয়ানো যায়, ওরালও পাওয়া যায়, স্টেরয়েড ওরালও পাওয়া যায়, আবার প্লাস ইনজেকশন ইনজেক্টেবল দেওয়া যায়। হয়। দিলে আসলে কি হয় ওর, কি দিলে হচ্ছে ধরেন আমি নামটা বলতাম না, নাম বলার দরকার নেই। এক্সাম্পল দিয়ে, আমি যেমন মুকেশ আম্বানিকে তো চেনেন, মাঝখানে একবার অনেক ওজন কমিয়ে ফেলেছিল। কিভাবে কমিয়েছিল বলেন তো? তার কিন্তু অ্যাস্তমা, শ্বাসকষ্টের রোগ আছে। যাদের শ্বাসকষ্টের সমস্যা থাকে তারা খুব দ্রুত মোটা হয়ে যায়, কারণ আমি একটা ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম যে আমাদের শরীর কিন্তু অক্সিজেন যেটা আমরা গ্রহণ করি সেটার মাধ্যমে ফ্যাট বার্ন করে, সেটা যে আমাদের শরীরে যে ফ্যাটগুলো জমে আছে ট্রাইগ্লিসারাইড রূপে, সেটার সাথে বিক্রিয়া ঘটে, সেটাকে ট্রাইগ্লিসারাইড মানে ফ্যাটকে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর করে, সেই কার্বন ডাইঅক্সাইড আমরা বের করি মুখ দিয়ে, মানে ওটাই ফ্যাট। তো এই প্রসেসটা খুব স্লো হয়ে যায় যাদের হচ্ছে এই অ্যাস্তমার সমস্যা আছে। তো অ্যাস্তমা রোগীদেরকে দেখবেন এক ধরনের ওষুধ দেওয়া হয়, সেটার ভিতরে একটা উপকরণ থাকে যেটার নাম হচ্ছে ক্লেন বিউটেরল। এই ক্লেন বিউটেরল খেলে খুব দৌড়ে, মানে আপনার নাক অনেক নিঃশ্বাস
নিতে ব্লাড ইচ্ছা করবে। ভেসেলস গুলো চওড়া হয়ে যাবে, আপনার নাক দিয়ে নিঃশ্বাস বেশি নিতে পারবেন, আপনি অক্সিজেন বেশি গ্রহণ করতে তখন পারবেন। আমি নিঃশ্বাস নেওয়ালেই আমার ওজন কমবে। হ্যাঁ, তখন আপনি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার ওজন কমে যাবে, আর এক্সারসাইজ করলে তো Joss. আরো ফাস্ট হবে। এরকম কিন্তু করতে থাকলে আমি- এটার প্রবলেম কি, মুকেশ আম্বানিকে তো দেখেছেন, সে যেই মাত্র ওষুধটা ছেড়েছে সাথে সাথে আবার ফ্যাট গেইন করে। না আমি যদি এরকম করতে থাকি আমি অ্যাকচুয়ালি ওয়েট লুজ আপনি যদি না, এখানে একটা ব্যাপার আছে, তুমি কি ভাবছিলা দৌড়াইতে হবে? ক্যালোরি ডেফিসিটে যদি থাকেন, হ্যাঁ, মানে ক্যালোরি ডেফিসিটে থেকে যদি আপনি ব্রিদিং এক্সারসাইজ করেন তাও ফ্যাট লস হবে, মানে ওয়েট লস হবে। সো ভাইয়া ওই জিনিস আমি ওকে কোনো ডাম্বল কিসের জিম কিন্তু মাসল লস হবে, এটা হচ্ছে সমস্যা। লাগবে জিম। আমি এখন অনেক কনফিউজ। আপনি কিন্তু অনেক সমস্যা একটা মানুষ ভাই, আপনি একটা অ্যাডভাইস দিয়ে পাট করে আরেকটা না, এখানে একটা ব্যাপার ফলো আছে, করব। মানুষ তো ধরেন যে শর্টকাট চাই, যেমন প্রফিট হবে, হ্যাঁ। মানে মদ বেচেও হবে, কিন্তু হ্যাঁ, ধরা খেলে ধরা- আচ্ছা সো আমি ঠিক আছে? ওনারে এটা খাওয়ানো শুরু করলাম। কতদিন খাইতে হবে ধরেন ওর একদম পুরো ফিট আপনার মতো ভাই না না, আমার মতো দেখতে ভাই টাইম লাগবে একটু। আচ্ছা না ধরেন সাধারণ মানুষ ধরেন উনি যদি 10 কেজি, আমি সাধারণ মানুষ না। মনে করেন ওকে যদি আমরা আবার যদি- নরমাল গুড লুকিং ধরেন একটা কমেডিয়ান যদি চর্বি কমাতে চায়, তাহলে ধরেন যে 6 তার মাস? 6 মাসও লাগবে না, 10 কেজি কমাতে 3 মাসও লাগে না, যদি ওই ওষুধটা ইউজ এটা করা কি হয়। দিনে একবার মোটামুটি। খায় না দুইবার খায়? এইভাবে বললে তো মানুষ ট্রাই করবে। না না জানে তো না কি খাইতে হবে, কিভাবে ট্রাই করবে? না, এটা হচ্ছে ক্যাপসুলের আবার লিমিট থাকে 10 mg 20 mg। তো যারা প্রথম আপনি নাম ছাড়া সব বলেন, সমস্যা তো নেই। প্রথম যারা একদম ইউজ করবে তার 10 mg ট্যাবলেট লাগবে দিনে 2 বার, এটা মিনিমাম। আর এটা 6 ঘন্টা পর পর খেলে বেশি ভালো রেজাল্ট আসে। এটা কিন্তু খাইলে কি নিঃশ্বাস বেশি নিতে নেওয়া শুরু এটা করবে? খেলে আমাদের নাইট্রিক অ্যাসিড বেড়ে যায়, ওই আপনার হচ্ছে ব্লাড ভেসেলসের ভিতরে ব্লাড সার্কুলেশনও বেড়ে যায় অটোমেটিকলি। আপনি দেখবেন যে শুনেছিলেন অনেক সময়, অনেক আগে, যে শোয়েব আক্তার হ্যাঁ। একবার ব্যান খেয়েছিল ড্রাগ। হ্যাঁ। আমরা মনে করেছিলাম ওই মানে ড্রাগ নিত, কিন্তু হ্যাঁ। ওই নিয়েছিল হচ্ছে পারফরমেন্স ইনহ্যান্স ড্রাগ। এই পারফরমেন্স ইনহ্যান্স ড্রাগটাই ছিল অ্যাস্তেমার ওষুধ, ও ক্লেনবিউটেরল। এটা কেন নিয়েছিল জানো? সে জোরে বল করতে পারে আরো বেশি, সে যখন দৌড়াবে তখন তার অক্সিজেন বডিতে বেশি ঢুকবে, আর অক্সিজেনই আমাদের শরীরে যে ট্রাইগ্লিসারাইড আছে সেটার সাথে বিক্রিয়া ঘটিয়ে এনার্জি এটিপিতে রূপান্তর করে। তো ওই এনার্জিটা আমাদের বেশি থাকে ওই ক্লেনবিউটেরল ইউজ এই করলে। এই হরমোন কি ভাই অ্যাভেইলেবল মানে? অ্যাভেলেবল বলতে বাংলাদেশে আপনি ইউএসএ তে এটা তৈরি হয়, বাংলাদেশে কে তৈরি করে, নকল তৈরিও হতে পারে, জানি না। যদি কেউ রেজাল্ট চায়, মানে এমনিতে ধরেন ইয়াবা যেরকম ইল্লিগাল, হ্যাঁ ইলিগাল, এটা কিন্তু ইলিগাল। হ্যাঁ ও, লিগাল না, illegal। লিগাল না, এটা অবশ্যই প্রেসক্রিপশন লাগবে, ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া যদি সেল করে সে ধরা খেলে, মানে ধরা তো পড়ে না বাংলাদেশে, জানেনই আপনি, মানে টাকা দিয়ে বের হয়ে যায়। তো এটা কিন্তু প্রত্যেকটা বডি বিল্ডার ইউজ করে, ইনফ্যাক্ট আমিও ইউজ করেছি, কিন্তু আমি তো জানি যে কত লিমিট, কত সেফটি লিমিট কত, সাধারণ মানুষ কিন্তু জানে না। আর প্লাস আমার ডায়েট কি ছিল, আমার ওই সময় আমি জাস্ট সিদ্ধ মুরগি খেতাম, আর কিচ্ছু না, সেখানে জাস্ট মশলা থাকতো, লবণ থাকতো না, জাস্ট সিদ্ধ মুরগি পানি দিয়ে রান্না করা, বুঝতে পারছেন? ওই জিনিসটা খেতাম, আর হচ্ছে ক্লেনবিউটেরল খেতাম, যার কারণে আমার ব্লাডে হচ্ছে কখনো কোলেস্টেরল বাড়েনি। ক্লেনবিউটেরল একটা সাইড এফেক্ট হচ্ছে, যেই মাত্র আপনি ছাড়বেন সেই মাত্র কোলেস্টেরল লেভেল রেজ হবে। তো আপনি যদি, তো আপনাকে কি করতে হবে, কোলেস্টেরল আছে যে সব খাবারে সেগুলো খাওয়া যাবে না। তা আমি তো কোলেস্টেরল খেতাম না, এটা তো আমি জানি, এটা প্রফেশনাল বডি বিল্ডাররা জানে বা অ্যাথলিটরা জানে, কিন্তু সাধারণ মানুষ তো জানে না। সে নর্মাল খাবার খাবে আর ওটা খাবে, তার ডাবল ইম্প্যাক্ট পড়বে বডিতে। সে নিঃশ্বাসও নিবে আবার মোটা হবে। হ্যাঁ, এটা তো ভয়ঙ্কর। এগুলো অনেক- So, আপনি এটা একদমই রেকমেন্ড আরে করেন? না, এটা আর না, করাই না, যাবে এটা না। এটা আপনারা যারা হ্যাঁ। আপনারা তো বুঝছেনই, এটা আমি এমনি আগ্রহ এটা থেকে জিজ্ঞেস অনেক করলাম, বেশি আমরা সাইড এফেক্ট। খাইতে যেমন যাই না। মুকেশ আম্বানিকে কিন্তু চিকিৎসা, সরি মুকেশ আম্বানির ছেলের নাম কি? অনিল আম্বানি। অনিল হাতি আম্বানি, নিয়ে সরি যে আমি খালি ঘুরে। মুকেশ আম্বানি হ্যাঁ, মুকেশ আম্বানি করছি। অনিল আম্বানিকে কিন্তু এটা দেওয়া হয়েছিল প্রেসক্রিপশন অনুযায়ী, মানে ডাক্তার প্রেসক্রাইব করেছিল, আর সেটাও ডাক্তারও জানতো যে সে যখন ছাড়বে সে তখন আবার মোটা হয়ে যাবে, তো সে ছেড়েছে। আর এটাকে আবার কন্টিনিউ করা যায় না দীর্ঘদিন, কারণ কিডনিতে প্রেশার পড়ে, কারণ ওজন কমাতে যায়, তার কিডনি যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা। তো সে যেই মাত্র ছেড়েছে সাথে সাথে আবার ফ্যাট গেইন হয়েছে, যেটার লাইভ এক্সাম্পল। এখন সে লাইফস্টাইল কেন ঠিক করতে পারছে না, কারণ জন্মগতভাবে সে জেনেটিক্যালি এই প্রবলেমটা পেয়েছে। যেটা আমি বললাম যে যেমন আপনি মুকেশ আম্বানির লাইফস্টাইলটা কিন্তু খুব ভালো না, মানে আপনি তো দেখবেন যে তো তার বাপ দাদারও লাইফস্টাইল ওরকম, হয়তো বা দাদার লাইফস্টাইল ভালো ছিল, কিন্তু তারা এই জেনেটিক্যালি বংশ পরম্পরাতে তাদের ভিতরে এই জেনেটিক্যাল মেটাবলিজমটা উইক হয়ে গেছে, যেটা মুকেশ আম্বানির পরবর্তীতে যে জেনারেশন আসবে, মানে অনিল আম্বানির ছেলেমেয়েও যদি হয় তার ভিতরে এই প্রবলেমটা আসতে পারে, আবার নাও পারে, মানে কিন্তু আসার চান্সেসটা বেশি। এই কারণে আমরা বলি ইয়াং অবস্থা থেকেই, মানে ধরেন আমার আব্বার যদি ডায়াবেটিস থাকে, তাহলে আমার বাপের মানে যেটা দায়িত্ব হবে সেটা হলো আমার ছেলে মেয়েকে আমি অল্প বয়স থেকেই খেলাধুলা বা সচেতনতার ভিতরে রাখবো, পড়াশোনার পাশাপাশি। যতজন এই পডকাস্ট দেখছেন, আপনার ভিতরে যদি মেটাবলিজম উইক হয়, তাহলে আপনি এখন থেকে ট্রাই করেন একটু ফিট থাকার। কিভাবে বুঝবো? হ্যাঁ, মেটাবলিজম উইক হবে যে অল্পতেই চর্বি জমে বডিতে। যদি আপনি দেখতে ওনার মতো হন, সহজ। যদি আমার মতো হয় তাহলে ধরে নিবেন আপনার Actually true, সমস্যা আমার আছে। বাবারও ছিল, আমার দাদারও এটা ছিল। আসবে, এটা কারণ
কি ওই ভিতর থেকে আমাদের লিভার থেকে যে সবগুলো পজিটিভ হরমোন তৈরি হয়, তো লিভারের পাশে যাদের চর্বি বেশি থাকে তার ওই পজিটিভ টেস্টোস্টেরন হরমোন এগুলো অনেক কিছু কমে যায়। আমি ফিটনেসের ব্যাপারে আজকে কথা না, বলতে না, আসি হ্যাঁ, হ্যাঁ, তার উপরে ঢুকছি না। Sorry, আমি হরমোন নিয়ে কথা বলা শুরু করছে আমি জাস্ট হরমোনের ব্যাপারটা একটু আগ্রহী ছিলাম দেখে। ওকে, ব্যাক টু 50 লাখ টাকা। তবে কারণ এগুলো আমি কিন্তু এটা- সেল হয় বাংলাদেশের বিভিন্ন জিমে, কিন্তু আপনি যে কথাটা বলছেন এই হরমোন এগুলো সেল হয়, অনেকে সেল করে কিন্তু অথেন্টিক ওয়েতে সেল করে। এটা প্রফেশনাল অ্যাথলেট অনেকে আছে, জাস্ট প্রফেশনাল অ্যাথলেটের কাছে সেল করে যারা ভালো মানুষ, আবার অনেকে আছে যেই কিনতে চায় তার কাছে সেল করে, এরকম মানুষ আবার ফারহান ভাইয়াকে পাইলে বেচে দিবে আমি শিওর। আমি তো খুবই আগ্রহ নিয়ে আছে, দেন এটা খায় দেখি কি। এগুলো তো ভাই, প্রফিটেবল না। কন্টেন্ট হবে একটা। সো আপনার আমাকে 50 বলা লাখে হয় যে ছিলাম। হ্যাঁ 50 লাখে ছিলাম। একজন কাস্টমার ক্লায়েন্ট 3,000 টাকা দিচ্ছে মাসে, তাকে আমি সাপ্লিমেন্ট বেচতে পারতেছি, এইসব জিনিসপত্র বেচতে পারতেছি, জামা কাপড় বেচতে পারতেছি। প্রথমে আমাকে বলেন সাপ্লিমেন্ট কি দেশে বানায় কেউ, না, ইম্পোর্ট করে? বাংলাদেশে আছে দুই একটা, কিন্তু এগুলোর কোয়ালিটি ভালো না। আপনাকে ইউএস থেকে ইম্পোর্ট করতে হবে অথবা ইংল্যান্ড থেকে, সব থেকে ভালো ইউএস থেকে ইম্পোর্ট। কেউ ইন্ডিয়ায় তো বানায়। হ্যাঁ, ইন্ডিয়াতেও গ্যারেন্টি নেই। বাংলাদেশ আর ইন্ডিয়াতে সবাই করাপ্টেড, মানে যে টেস্ট করে, মানে একটা আছে না কোয়ালিটি টেস্টিংয়ে যারা আছে তারাই যদি করাপ্টেড হয় আপনি কিভাবে গ্যারেন্টি দিবেন? আপনাকে পাস করিয়ে দিল, সার্টিফিকেশন দিয়ে দিল, কিন্তু ভিতরে সমস্যা যদি থেকে যায়। প্রোটিন পাউডার কেউ কি আমরা সাপ্লিমেন্ট বলি না? হ্যাঁ, প্রোটিন পাউডার কিন্তু হেলদি একদম টোটালি, কোনো সমস্যা নেই। যেমন আমরা যে দুধ দেখি না ছোট বাচ্চাদের, ফর্মুলা মিল্ক। না না, আপনি আমি সায়েন্স জানতে চাই না আমি। আচ্ছা ঠিক আছে, তো ওইরকমই সেম, তো ওটা সমস্যা নাই। উনি খালি সায়েন্সে ঢুকে যায়। আমি যেটা জিজ্ঞেস করতে সেটা হলো, বাংলাদেশে বানায় না কেন? না, বাংলাদেশে বানায় না কারণ এটা হচ্ছে বাংলাদেশে মার্কেট কম, মানে কাস্টমার নাই তো। কয়জন আসলেই? এক্সারসাইজ করে? Protein হ্যাঁ, কয়জন এক্সারসাইজ, আপনি বুঝেন ব্যাপারটা। বাংলাদেশে হরলিক্সের কাস্টমার আছে, না, না, শুধু- যেটা একদম আনহেলদি, কিন্তু বাংলাদেশে অনলি ওয়ে প্রোটিনের কাস্টমার নাই। কারণ কি, এমনভাবে মিথ ডক্টররা বলেন বা সাধারণ মানুষের ভিতরেও চলে আসছে যে প্রোটিন খেলে কিডনি নষ্ট হয়। প্রোটিন খেলে কিডনি নষ্ট হয় না তো, যাদের কিডনি প্রবলেম আছে তাদেরকে প্রোটিন খাওয়া কমাতে হয়। না, শুধু এটা আলাদা ব্যাপার। ওয়ে প্রোটিন না হোক, বাট জেনারেল সাপ্লিমেন্টও বাংলাদেশে বানানোর কেউ চেষ্টা করেন নাই কখনো? এটা সবসময়, মানে আমি যেটা বললাম যে বাংলাদেশে আপনি 1000 জনে একজন পাবেন যে এক্সারসাইজ করে, অর্থাৎ সে আবার এক্সারসাইজ করে যারা, তাদের ভিতরে 1000 জনে একজন এই প্রোটিন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। সে মনে করে আমি খালি এক্সারসাইজ করলেই হবে বা মাছ মাংস খেলেই হবে। হ্যাঁ, যদি আপনি সাধারণ মানুষ হন, অ্যাথলেট না হন, তাহলে মাছ মাংস থেকেই চাহিদা পূরণ হয়ে যায়। কিন্তু যখন আপনি একজন অ্যাথলেট বা নেক্সট লেভেল ফিজিক চান, বডি চান, তখন আপনার সাপ্লিমেন্ট লাগে। কারণ কি, ওই অত বেশি খাওয়া দাওয়া পসিবল হয় না যে প্রতিবেলায় আমি মুরগি রান্না করছি, ডিম রান্না করছি, এটা তো সমস্যা অনেক। কিন্তু যখন হোয়ে প্রোটিন নিচ্ছি, এক স্কুপে 25 গ্রাম প্রোটিন থাকে, যেটা প্রায় 8টা ডিমের কুসুম ছাড়া 8টা ডিম খাওয়া সমান প্রোটিন চলে আসে, বা 9টা ডিমের প্রোটিন চলে আসে একটা স্কুপেই। আমি যদি বলি যে তাজ ভাই আমার সাথে রাস্তায় চলেন, আমরা 1000 মানুষের দিকে তাকাবো, কি মনে হয় আপনার এই 1000 জনের মধ্যে কয়জনের ভিটামিন ডেফিসিয়েন্সি আছে? রাস্তায় যারা বের হয় তাদের তো Normal ভিটামিন ডি মানুষের। ডেফিসিয়েন্সি হয় না। D এর হয় যারা- না, okay. যারা গাড়িতে বসে থাকে আর room এ যারা থাকে, আপনার মতো ওদের ডেফিনেটলি হয়। না, তাদের ডিএর না, ধরেন জেনারেল ভিটামিন ডেফিসিয়েন্সি আছে। জেনারেল বলতে গেলে ধরেন যে প্রতি আপনি 1000 জন মানুষের ভিতরে 10 জন পাবেন যার কোনো রকম ল্যাকিংস নাই, বা যে কোনো রকম ওষুধ খায় না, মানে যে একদম ফুললি সুস্থ বা লাইফস্টাইল। আর বাকি 990 জনের কোনো বাকি না কোনো 990 কোনো না সমস্যা। কোনো সমস্যা আছে, সে গ্যাসের ট্যাবলেট হলেও খায়। আপনি জাস্ট এটা সাধারণ মানুষ যে আছে 10-12 জন আপনি লোককে জিজ্ঞেস করবেন, যাদের বয়স 30 হয়ে গেছে, অল্প বয়সে কিন্তু অসুখ হয় না, যাদের 30 পার হয়ে গেছে তাদের ভিতরে সবাই এরকম কোনো না কোনো সমস্যা আছে। ভাই আমি আমার জিমটা খুলবো না। Sorry, হ্যাঁ, sorry, বলো। আমি জিম খুলবো না। 50 লাখ, হ্যাঁ, 3000 টাকা করে। আর কোনো ওয়ে আছে টাকা বানানোর? এগুলো হচ্ছে ভ্যালিড ওয়ে, আরো অনেক ওয়ে আছে, ওগুলো বলা যাবে না। ওকে, এভাবে উনি এটা এটা আমাকে ইয়া বলেছিল, ইয়াহিয়া আমিন একবার বলেছিল, ভাই ধানমন্ডিতে তো কিছু কিছু জিম আছে এইভাবে বিজনেস করে। আমি বলছি না, কিভাবে একটা আইডিয়া না, ওটা বলাই যাবে না আসলে অন ক্যামেরা। আমার জিম প্রফিটেবল হইতে হবে তো। আচ্ছা, ওটা এইভাবেই প্রফিটেবল হবে যদি কোয়ালিটি থাকে okay. ভিতরে। আমি ধরেন আমি আর ফারহান ভাই আমরা অত পপুলার না জিম এইসবের, তা আমি কিভাবে স্টুডেন্ট আনবো? আপনি কিভাবে স্টুডেন্ট আনবেন? এখন ওই যে আপনাকে একজন ট্রেনার হায়ার করতে হবে যে পপুলার এই বিষয়ে, অ্যাটলিস্ট প্রথমে 1 বছরের জন্য হলে আনতে হবে। 1 বছর পর আপনি অন্য ট্রেনার বাদ নিতে দিয়ে পারেন। দিতে পারবো। বাদ দিন না ওকে। সে যদি জানে যে তাকে বাদ দেওয়ার জন্য আনছে, তাহলে তো তাহলে সমস্যা। সমস্যা। তাকে বলতে হবে যে ভাই আমি 1 বছর পর্যন্ত আপনাকে নিতে পারবো, মানে এইভাবে বলে নিয়ে আসতে হবে। সে অন্য জায়গায় জব পেয়ে যাবে, কারণ কোয়ালিটি থাকলে ট্রেনার বিভিন্ন জায়গায় জব পেয়ে যাবে, কারণ কোথাও না কোথাও জিম ওপেন হবেই নতুন নতুন। তো 1 বছরের জন্য যদি ভালো একজন ট্রেনারকে নিয়ে আসতে পারেন, তাহলে তার মাধ্যমে মার্কেটিং হয়ে যাবে। তার মাধ্যমে মার্কেটিং কিভাবে ভাই? সে ভিডিও বানাবে ওইভাবে? সেই ভিডিও না, যদি তাকে উদ্বোধনে নিয়ে আসেন। হ্যাঁ, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। সে যদি মানুষ যদি বুঝে যে এই রকম অ্যাচিভমেন্ট আছে আর এই ট্রেনার এখানে অ্যাভেলেবল, তাহলে অনেক মানুষ আরো অন্য অন্য জায়গায় এই থেকে আসবে। লোকগুলা যারা ওই ট্রেনারকে অলরেডি ফলো করতেছিল,
তারা যেহেতু ওই ট্রেনারকে অলরেডি ফলো করতেছিল, তারা অলরেডি কোনো জিমের ভিতরে আসে না ইতিমধ্যে, সো তারা ওই জিম ছেড়ে চলে আসবে। না, যদি ওটা পাশে হয়, কাছাকাছি হয়, তাহলে আসবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়াতে পপুলার বডি বিল্ডার বাংলাদেশে খুব কম, মানে নাই খুব একটা। হ্যাঁ, আছে যারা জিম করে একদম, তারাই তাদেরকে চেনে। তো এটা কি হয় যে ওই মানে মুখের মাধ্যমে ভাইরাল মার্কেটিং হয় যে অমুক ভাই ওখানে আছে, আপনি ওখানে যেতে পারেন। এটা হচ্ছে, কিন্তু এমনি নর্মালি সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ আপনি যদি, এখন তো পেজ বুস্ট করা যায় ডলার খরচ করে, একজন পপুলার বডি বিল্ডার যার অ্যাচিভমেন্ট আছে তাকে যদি আপনি বুস্ট করেন, বিভিন্ন পোস্ট মাঝে মধ্যে পোস্ট করলেন, সে এক্সেস দেখাচ্ছে কাউকে, এরকম পোস্ট করে 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 এই জিনিসটাকে পাবলিক করতে হবে মানে মানুষের কাছে। একটা জিমের লোকেশন কতটুকু ইম্পর্টেন্ট সেলসের ক্ষেত্রে? না, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক মানে যার 90% যার ফেস ভ্যালু নাই তার ক্ষেত্রে লোকেশন লাগবে, যার ফেস ভ্যালু আছে। ফেস ভ্যালু ধরেন আমি যেরকম আপনাকে অনেক পছন্দ করি, লাইক আমি একটা ক্রেজি ফলোয়ার, বাট আপনার উত্তরায় জিম আছে, আমার ফ্রেন্ড করে, বাট আমি কখনো যাব না, কারণ এটা সম্ভব না, কারণ আমি এই পাশে থাকি। সো সেই ক্ষেত্রেও ফেস ভ্যালুটা ম্যাটার করছে না। মানে আমার জন্য আমার আশেপাশেও জিম আছে, আমি সবচেয়ে ক্লোজেস্টটাতে যাই। এটা কি আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে ট্রু যে সবাই কাছে? না, সবাই কাছেরটাতেই পছন্দ করে, কিন্তু এরকম ব্যাপার আছে। কাছেরটাতে তার মানে লোকেশন খুব লোকেশন খুব ইম্পর্টেন্ট। এখন আপনি ধরেন যে একটা এক্সারসাইজ জিম ওপেন করেছেন, যেটা আবাসিক এরিয়া, যেখানে বহু মানুষ আছে যাদের পকেটে টাকাও আছে, সেরকম এলাকাতে বেশি জিম চলবে। কিন্তু একটা ওই সেম ইকুইপমেন্ট নিয়ে আপনি একটা ব্যস্ত জায়গায় গেলেন, ধরেন একটা মেডিকেলের পাশে, যেখানে মানুষ ব্যস্ত ওষুধ কেনাতে, মানে তার আসলে কি এই এক্সারসাইজ নিয়ে ভাবার টাইম নেই, এরকম জায়গায় কিন্তু ভালো জিম হলেও চলবে এটা না। কিভাবে ডিফাইন করে? আমি এটা ডিফাইন করবেন যেই জায়গায় দেখবেন যে মেস আছে, স্টুডেন্ট, যদি স্টুডেন্ট টার্গেট করেন তাহলে যেই জায়গায় ধরেন ইউনিভার্সিটি আছে বা মেস আছে, এরকম জায়গায় এরিয়াতে খোলা। যদি সিনিয়র পার্সন একটু লাক্সারি জিম খুলতে চান, তাহলে যেমন ধানমন্ডি, গুলশান, বনানী এরিয়াগুলোতে, বা উত্তরা তো এখন হচ্ছে, যেহেতু আবাসিক এরিয়া আছে, আবাসিক এরিয়াতে জিম চলে, কারণ সবাই অফিস শেষ করে এসে জিমে যেয়ে তারপরে বাসায় চলে যায়। তো একটু ভাই, উত্তরায় আমি কি অফিস এরিয়াতে করব নাকি সোসাইটির? না, সোসাইটি এরিয়াতে হলে বেশি ভালো হবে। আচ্ছা, কেন? কারণ আমি অফিস থেকে বের হয়ে চলে হ্যাঁ, যেতে আপনি পারি না? হচ্ছে সোসাইটি এরিয়াতে অনেকে বাসা থেকে আসতে বেশি পছন্দ করে, যে আমি বাসায় যাব, ফ্রেশ হয়ে আবার আসবো। যদিও এরকম মানে করা উচিত না, কারণ বাসায় গেলে আর বের আর হতে বের ইচ্ছা করে হতে না। ইচ্ছে করে না। আপনি যদি মার্কেট প্লেসেও করতে চান, যেমন কিছু পপুলার উত্তরাতে হচ্ছে আপনার কি বলবো, BNS পপুলার, center, হ্যাঁ হ্যাঁ। কিছু আছে, মানে যেখানে হচ্ছে আপনি ওই বিল্ডিংগুলোতে আবার ভাড়াও একটু বেশি হয়, কিন্তু ওখানে ক্রাউডও বেশি হয়। হ্যাঁ। তো এরকম প্লেসে করলেও হবে, অথবা তার আশেপাশে বিল্ডিংয়ে করলেও হবে, তবে মেইন রোডের পাশে হতে হবে, যেন আপনার ব্যানারটা দেখা যায়। আচ্ছা, এটা কি উপরের তলায় হলে ভালো না যত নিচটা? উপরে যাবেন ভাড়া কম, যত উপরে যাবেন। আচ্ছা, বাট এমনি যদি কাস্টমারের জন্য? যদি কাস্টমারের জন্য হয় তাহলে 2 থেকে 3 তলা, যেটা রাস্তা থেকে দেখা যায় যে মানুষজন ইউজ করছে। করতেছে। হ্যাঁ, মানুষজন ট্রেডমিলে দৌড়াচ্ছে, exercise এটা করছে। রাস্তা থেকে দেখা nice. এই মার্কেটিংটা অনেক ভালো। এটা মানে অটোমেটিক, যে জিম করে না সেও তখন জেনে যাবে যে না, এখানে আছে, আমার কখনো প্রয়োজন হলে আমি যেতে পারি ওই জিমে। নাইস। এটা খুব ভালো একটা এরিয়া। তবে এগুলোর ডিমান্ড একটু বেশি হয় এইরকম জায়গায়। মানে যে ভাড়াটা বেশি হ্যাঁ, হয়। ভাড়া বেশি হয়। কোনো পরিকল্পনা কি থাকে ভাই, যে এই যে ধরেন আপনি ধানমন্ডিতে একটা জিম খুলবেন সামনে, আপনার চাঁপাইনবাবগঞ্জে ওপেনিং হচ্ছে, যে এই জিমে প্রথম 100 মানুষ বা প্রথম 200 মানুষ এই জিনিসগুলো করব, এই কারণে আসবে। আপনার ধানমন্ডি, আপনার চাঁপাইনবাবগঞ্জে জিমে মানুষ অলরেডি আসছে? হ্যাঁ, হ্যাঁ। আমি বলি, আমরা যেটা করি যে আমরা বলি যে উদ্বোধনের আগে পর্যন্ত যারা ভর্তি হবে, আমরা যেটা করি তাদেরকে আমরা অ্যাডমিশন ফি নেই না একদমই টোটালি। এই ওনাদের পান কিভাবে? এই এক্সাক্ট জিনিসটার জন্য আমার ফ্রেন্ড ঢুকছে। এটা হচ্ছে যে মার্কেটিং করতে হয় ফেসবুকের মাধ্যমে। আপনাকে জিম ওপেন করার কিছুদিন আগে থেকেই, মানে 1 মাস আগে থেকেই আপনাকে প্রমোশন করতে হবে ওকে, যে আমরা এখানে আসছি, এই সুবিধাগুলো থাকবে। আমি কখনো আপনাকে আপনার জিম প্রমোট করতে না, দেখি আমি নাই। কোনো ব্র্যান্ডই প্রমোট করি না, সেটা তাহলে নিজে জীবনে। তাহলে এটা আসে কেমনে? অটোমেটিকলি মানুষ কিভাবে খুঁজে যেন বের করে। আমি জানি না কেন আমার জিমে আসে, আমি বলিও না মানুষকে যে আমার কাছে আসেন, কারণ আমি থাকি না নিজেই জিমে। হ্যাঁ। আমি খালি প্ল্যান তৈরি করি, যে আমার প্ল্যানগুলো ট্রেনাররা ফলো করে, আর আমি ট্রেনারদেরকে গাইড করি যে এইভাবে করবে। অ্যাড কি যে আমি অ্যাডমিশন ওপেনিং এর আগে যদি আপনি আসেন তাহলে আপনার অ্যাডমিশন ফ্রি, এইটা অ্যাড হিসেবে চললে এনাফ? এইটা অ্যাড হিসেবে চলে ইনাফ। আর সাথে যদি ওই ট্রেনারটা থাকে, যে ট্রেনার মানে আপনি শো করতে যাচ্ছেন। মানে আমার না একটু একটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আপনি ভালো জানবেন, বাট আমি জিম জাজ করি বেসড অন বিউটিফিকেশন বা ক্রাউডটা। হ্যাঁ, অনেকে ট্রেনার দিয়ে জাজ করে না তো, হ্যাঁ, অনেকে আমি beautification ট্রেনার দিয়ে। চিনিই না। হ্যাঁ, কিন্তু বিউটিফিকেশন তো আপনি শুরুতে যখন ওপেন হয়নি তখন দেখাতে পারবেন না। আপনি ওপেন হওয়ার পর আপনি শো করতে পারবেন। তো এই জন্য প্রথম 2 মাস ধরেন আপনার ট্রেনার নাই ভালো, কিন্তু আপনি অনেক লাক্সারি, অনেক সুন্দর, একদম সার্ভিস ভালো, টিপটপ একটা জিম ওপেন করেছেন, তো প্রথম মাস আপনার ওটাকে প্রচার করতে করতে পার হয়ে যাবে। মানে ফার্স্ট 2-3 মাসের ভাড়া আপনাকে আগে থেকে সেট করে রাখতে হবে, যে এই 2-3 মাস আমার। আপনার একটা জিম প্রফিটেবল হইতে কতদিন লাগে ভাই? আমাদের যেটা উত্তরাতে আমরা দিয়েছি ওটা 8 মাস লেগেছে প্রফিট জোনে যেতে। তার আগ পর্যন্ত মানে
আমরা ব্রেক ইভেন হ্যাঁ ব্রেক ইভেনে যেতে পার মান্থ যে কস্টিং হয় সেটাকে পার করতে প্রথম 8 মাস লেগেছে। Okay. আর তারপরে 8 মাস পর থেকে হ্যাঁ এখন খুব ভালো রান করছে। আর আমি তো প্রমোশন করি না, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়, কারণ আমি নিজে থাকি না, মানুষ এসে আমাকে খুঁজে পাবেও না, তো অযথা আমি প্রমোশন করে সেটা ইয়ে করতে যাচ্ছি না। খালি একটা মানুষের সিওরিটি থাকে যে আমার কাছে গেলে ওই প্ল্যানগুলো আমার পাবে যেটাতে রেজাল্ট ভালো মতো আসবে উইদাউট এনি সাইড ইফেক্ট। বাট ওইটা আপনি এই যে- পুশ করেন না। সো ওটা আমি push করি না। আপনার উত্তরার জিমে আমি কখনোই দেখি নাই, আমি জাস্ট একটা এক্স ব্যানার দেখছি নিচে ওখানে দিয়ে নিচে, আপনার হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনার আমার ছবি ছবিটা আছে। দেখে, বাট আপনি আমি ওখানে গেলে আপনাকে পাবো না। হুম। আপনার পুরাটা ইজ আপনার প্রাইসিং স্ট্র্যাটেজিটার উপরই আপনি পুশটা করেন, এটাই। হ্যাঁ এটাই। আর That's ট্রেনিং crazy. স্ট্র্যাটেজি, আর ট্রেনিং training. স্ট্র্যাটেজি আমাদের ট্রেনার ট্রেনিং স্ট্র্যাটেজি তো ভাই অ্যাডমিশনের পর পর জানতেছি। পর জানছে। So, admission এ কিন্তু আমি কিন্তু কোনো রকম প্রমোশন মানে নিজে প্রমোশন না করেও মেম্বার পেয়েছি। এটা আমি জানি না যে কিভাবে মানুষ খুঁজে বের করে যে মানে ওরা কি আপনার জিম দেখে আসতেছে? হ্যাঁ অনেকে এর ভিতর অনেকে আছে যারা এসে আমাকে খোঁজে যে এটা তাজ ভাইয়ের জিম। যেমন আমাদের যেটা বিজনেসের পেজ সেখান থেকে বুস্ট করা হয় যে আমি কাউকে ট্রেনিং দিচ্ছি বা আমি কারোর সাথে কথা বলছি জিমে বসে থেকে, এরকম জিনিসগুলো বুস্ট করা হয়। ওটা দেখে অনেকে মনে করে আমি মনে হয় এখানে থাকি। তবে কেউ যদি জিজ্ঞেস করে তখন আমাদের ট্রেনাররা অনেস্ট রিপ্লাই দেয় যে না তাজ ভাই কম থাকে। হ্যাঁ তবে আমার সাথে কিন্তু প্রত্যেকটা মেম্বারে দেখা হয়, কারণ মাসে একবার হলেও হয়, আমি তো যাই ওইখানে দেখা হয়, তখন অনেকে কথা বলে। কিন্তু প্ল্যানগুলো যেগুলো সেগুলো কিন্তু সে আমারই পাচ্ছে, মানে সে গেলে আমার প্ল্যানই পাচ্ছে। আচ্ছা। এটা সমস্যা নেই। ভাই 10 বছর পরে কি মনে হয় আপনার 100 জিম থাকবে এরকম হবে জিনিসটা, নাকি মনে হয় আরো বেশি থাকবে, মাশাআল্লাহ। আরো বেশি থাকবে 10 বছরে। কারণ আমি যেটা মনে করলাম, আমি কিন্তু এটাকে মানে বাঁশ গাছ বলে না যে হঠাৎ করে মানে অনেক দিন লাগে, বড় হয় না হঠাৎ করে বড় হয়ে যায়। আমি কিন্তু এতদিন ধরে জাস্ট এটাকে মানে ওই গাছ লাগানো, বীজ রোপণ করার মতো করেই করছি। আমি তো প্রথমে কোনোদিনও ভাবিনি যে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশন আসার পর আমার লাইফ চারিদিক দিয়ে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ যদিও আমি অনেক লাক্সারি লাইফ লিড করি না, কারণ আমি আমার 90% টাকাই কিন্তু ইনভেস্ট করি এখনও। এই বয়স প্রায় 30 হলো, এই যে ফেব্রুয়ারিতে 30 কমপ্লিট হবে। ও আমরা অলমোস্ট সেম। Same, আপনারা same. দুজন আমার থেকে ছোট, তো এই জিনিসটা কি যে কিন্তু invest- আমাকে ছোট লাগতেছে কারণ আমি অনেক হেলদি। শিওর। তো এই মানে আমি সবসময় বলি ইয়াং যারা আপনি যেমন যারা জিম ওপেন করতে যাচ্ছে বা বিজনেস করতে যাচ্ছে, যে 20-30 বছর বয়সে কিন্তু আমাদের কাছে অনেক এনার্জি থাকে, কিন্তু আমরা এই এনার্জিটা ওয়েস্ট করে ফেলি লাক্সারি পেছনে যে হ্যাঁ, ভাই, true, এটা কিন্তু সত্যি কথা। এই জন্য অনেকে বড়লোক হতে পারে না, রিচ একদম অনেক টপ 1% হতে হবে না, কিন্তু লাইফও ঠিক মতো লিড করতে পারে না। ভাই আপনি যদি 100 জিম করেন, আপনার অ্যাভারেজে আমি ধরে নিলাম 1 কোটি টাকা আসলে লেগেই যায়, বিকজ per অনেক gym. লস, হ্যাঁ অনেক লস বিয়ার করতেই হয়। সো এটা কি অ্যাকচুয়ালি একটা ভালো ইনভেস্টমেন্ট? কারণ এটা আমি প্যাশন ফিল করি। আমার কাছে যদি লসও যায় আমার কাছে অত কিছু মনে হবে না, কিন্তু আর আমি লস করিও নি কোনো জিমে। আমি জীবনে প্রথম জাস্ট একটা জিমে লস করেছিলাম 2000 টাকা, যেটা আমার প্রথম জিম ছিল। প্রথম মাসে মানে আমার মোট খরচ হয়েছিল 10,000, উঠেছিল 8,000 টাকা ওই লোয়া লক করে জিমে। তাছাড়া আমি তারপর থেকে আর লসই করিনি, আর আমি এনজয় করি খুব। আমার ক্ষেত্রে এই ব্যাপারটা কাজে দেয়। আমি জানি না যে অন্য একজন মানুষ যে এক্সারসাইজ করে না, যে প্যাশনের না, সেই বিজনেসে আসলে হয়তো বা কিছুদিন পর ডিপ্রেসড হয়েও যেতে পারে, কারণ অন্য একটা বিজনেসে হয়তো বা আরো বেশি প্রফিট করতে পারে সে। এটা হতেই পারে। এই ভাই 100 জিম যেটা আপনার মনে হচ্ছে হবে 10 বছরের মধ্যে হয়ে যেতে পারে, এই প্রত্যেকটারই মালিক আপনি থাকবেন নাকি এগুলো না, ফ্র্যাঞ্চাইজ হবে? ফ্র্যাঞ্চাইজি মানুষ এসে নিবে আপনার কাছ থেকে এবং তো আপনার নামে চালাবে? আমি আর উনি এখন জিম কিনবো, ফ্র্যাঞ্চাইজি মডেল কি হবে এটা? ফ্র্যাঞ্চাইজি মডেল দেখেন, আমি দুইটা মডেলে যাই। আমি প্রথম মডেলটা হচ্ছে একটা ফিজ নিয়ে নেওয়া, যেটা অন্যরা করে, সেটা আমি করতে চাই না। আমি যেটা চাই, আমি চাই পার্টনারশিপ, যে আপনি যদি 4 জন পার্টনার হন আমাকে 25 দেন, আমরা যদি 3 3 জন জন partner। আমরা হ্যাঁ তাহলে 3 জন আমাকে partner। 34% দেন। হ্যাঁ, আমি যতদিন প্রফিটেবল না হবে আমাকে কোনো টাকা আপনাকে পে করতে হবে না, আমি প্রফিটেবল করে আমার ভাগের প্রফিটটা আপনাদের টাকা শোধ করে দেবো। ধরেন কথা 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্ট তাহলে 34 লাখ 33 লাখ, আমি আমার ভাগে যে প্রফিটটা হবে সেটা দিয়ে আপনাদের 33 লাখ দিয়ে দেওয়ার পর আমি ওর মালিক হব। আমি এইভাবে আমি মানে ফ্র্যাঞ্চাইজি বুঝি নাই। আমিও বুঝি নাই। আপনাকে আমি বুঝাই যে 3 জন পার্টনার, হ্যাঁ, আপনারা 2 জন 33, আমি সিরিয়াস 34, কিন্তু হ্যাঁ, আসলে 1 কোটি টাকা টোটাল বাজেট। 1 কোটি টাকা টোটাল আমরা জমা করলাম একসাথে। হ্যাঁ, এখন 3 জন আপনারা মিলে। আপনারা দুজন মিলে 1 কোটি টাকা দিবেন, আমি কোনো টাকা দিব না। Okay. আমার একটাই যে আমি ওই জিমটাকে পপুলার করার জন্য বা রান করার জন্য, প্রফিটেবল করার জন্য যা যা করা যায় সব নিব, কিন্তু আমি লসের ভাগিদার হব না। মানে লস হতেও পারে, না হতে পারে, এটা লোকেশন উপর ডিপেন্ড করবে। তবে অ্যাসিউরিটি দিচ্ছি এটাই যে হওয়ার চান্সেসটা কম। আপনি সর্বোচ্চ তারপরে- চেষ্টা আমি করবেন আমার যেন সর্বোচ্চ না হয়, চেষ্টা করব। এবং আমি 1 কোটি টাকা দিলাম। তারপরে যখন 1 1 কোটি কোটি টাকা টাকা কি? আর্ন করলেন, মানে আবার ধরেন কথার কথা ওই 1 কোটি টাকা আমরা তুললাম প্রফিট, 1 কোটি টাকাই কি দিতে হবে নাকি আরো কমেও হবে? না, মনে করেন
করেন আমরা করতে চাই। এটা ধরেন মনে করেন আমরা করতে ইন চাই। জেনারেল বলছি, ব্যাপারটা বুঝে নেন। ধরেন মোট হচ্ছে 1 কোটি টাকার ইনভেস্টমেন্ট, ওই 1 কোটি টাকা যখন প্রফিট হবে, সেই 1 কোটি টাকার প্রফিটের ভিতরে তো 33 লাখ টাকা প্রফিট প্রফিট আমার। যখন হওয়া শুরু হবে ওই ওই প্রফিটের 33 লাখ টাকা, 33% ওই আপনাকে 33% দিব না যতদিন পর্যন্ত না 33 লাখ টাকা হয়। হ্যাঁ, তো বুঝছি। এইটা হচ্ছে ব্যাপার। মানে আমাদের ইনভেস্টমেন্ট উঠানোর পর, আপনাদের ইনভেস্টমেন্ট ওঠানোর পর আপনি আমাকে প্রফিট দেবেন। তাহলে তো টেকনিক্যালি আপনার 60 লাখ 70 লাখের মতো উঠার পর আপনি টাকা নেবেন, কারণ দুজন না। হ্যাঁ, আপনারা যারা আগ্রহী একটা জিম খুলতে আমার এবং আমিনের সাথে যোগাযোগ করেন। মানে 1 কোটি টাকা হয়ে গেলে আমরা একটা জিম হ্যাঁ, খুলবো। 1 কোটি টাকা হইলে তারপর প্রফিট আসলে তারপর আমরা কোনো ইনভেস্ট করবো না। আপনি আপনি দিবেন, আপনি দিবেন যেটা হবে 1 কোটি টাকা হওয়ার পরে। 1 কোটি টাকা হওয়ার পরে আমি আপনাকে আমরা কোনো লাভ নিব না, যে প্রফিটটা হবে কিন্তু লস করব না। আপনার পিচটা আমি লস নিব না, লাভও নিব না, প্রফিটেবল করার চেষ্টা করবো। লাভ নিব পরে, আগে আপনাদের টাকাটা আগে ফেরত দিই। হ্যাঁ, আপনার ডায়লগটাই আমরা ক্যামেরাকে দিলাম। বাট এমনি অ্যাকচুয়ালি কেউ যদি ইন্টারেস্টেড হয় কিভাবে কি কন্ট্যাক্ট করবে এটা আমাদেরকে বলেন। কিভাবে কন্ট্যাক্ট করতে পারে? আমাদের জিমনেশিয়ামে পেজ আছে, সেটার মাধ্যমেও কন্ট্যাক্ট ওকে, করতে পারে। কেউ যদি অ্যাকচুয়ালি জেনুইনলি ইনভেস্টেড হন, এটা কিন্তু কোনো ফাইজলামি নেই, এটা অ্যাকচুয়ালি একটা অফার। ওনার সাথে, ভাইয়ার সাথে, তাজ ভাইয়ের সাথেই কিন্তু করবে। হ্যাঁ, আমার সাথে আমাদের করতে সাথে এত 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 প্রমোশন করো না। না, আমি চাই ভাই 100টা জিম হইলে একটা ফাপড় তো নিতে পারবো, যে আমাদের পডকাস্টে আমাদের কারণেই হয়েছে। আমাদের কারণে হয়েছে। বাট ভাই, হ্যাঁ, বলেন। কি কি বিজনেস আইডিয়া আপনি দেখেন জিম বাদে ফিটনেস ইন্ডাস্ট্রির ভিতরে, যেগুলো আপনার মনে হয় যে হ্যাঁ এই জিনিস তো অমুক দেশে আছে, এই দেশে নাই, থাকা উচিত, বা হ্যাঁ এই জিনিস যদি এখানে থাকতো ভালো হতো, বা আমার মেম্বাররা তো অনেক চাই কিন্তু আমি কারো বলতে পারি না যেটা এখান থেকে নেন, এরকম কোনো বিজনেস আইডিয়া এটা দেখেন আশপাশে? আরো ভালো মতো করা যাবে যদি সুইমিং পুল থাকে জিমের পাশাপাশি। এটা আরো একটু লাগছে, মানে আরো বেশি ইনভেস্টমেন্টের ব্যাপার। না, মনে করেন জিম বাদে বাদে। আমি মানে আমি এটা বাসায় বাদে। বসে শুনতেছি হ্যাঁ। আমি জিম দিব না, কিন্তু আমি ফিটনেস স্পেসের ভিতরে কোনো একটা কিছু কথা করতে চাই। জুতা বা ধরেন কাপড়, এরকম জিমের ব্র্যান্ডিং করতে পারেন একটা, এরকম তো অনেকে শুরু করেই দিয়েছে বাংলাদেশে। জিম এটা ব্র্যান্ডিং আসলে বলতে আপনার ওই যে উনি যেটা বলছে জুতা, টি শার্ট, okay, এরকম okay, ব্র্যান্ডিং okay, হয়ে হ্যাঁ, গেছে। এটা এখন আছে বাংলাদেশে অ্যাভেলেবল। সাপ্লিমেন্ট খালি নাই বাংলাদেশে, যেটা মার্কেটটা, যেমন আপনি কিন্তু চাইলে প্রাণ আরএফএল বলেন বা স্কোয়ার বলেন, চাইলে হুয়ে প্রোটিন তৈরি করতেই পারে, কিন্তু তারা কেন করে না? কারণ বাংলাদেশের মানুষ মনে করে যেটা খেলে কিডনি নষ্ট হয়ে যাবে। এইটাই হচ্ছে সমস্যা। অধিকাংশ মানুষ, আমরা কিন্তু সবাই প্রোটিন ডেফিসিয়েন্সিতে থাকি, যারা বুঝি না, যারা সাধারণ মানুষ, মানে মানে আপনি তো অ্যাথলেট না, মানে অ্যাথলেট বাদে যারা সাধারণ মানুষ, তারা জানে যে আচ্ছা ঠিক আছে, যারা চেষ্টা করছে সচেতন হওয়ার, তারা জানে যে হ্যাঁ আমার বডি ওয়েট অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ প্রোটিন আমার লাগবে। কিন্তু খুব কম মানুষ পাবেন যে সারাদিনে সেটা রিকমেন্ড কমপ্লিট করতে পারে। সে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভাজা পোড়া খেয়ে, মানে পুরি, সিঙ্গারা, সফট ড্রিঙ্কস, এগুলো খেয়ে তার কিডনির প্রবলেম হয়। তো কিডনি প্রবলেম হলে তখন ডাক্তার বলে যে প্রোটিন খেও না, কিন্তু সে মনে করে প্রোটিন খাওয়ার কারণে কিডনি প্রবলেম হয়েছে। আমি যদি একটা সহজ এক্সাম্পল দিই, 50 কেজি ধরেন কারো আইডিয়াল ওজন হতে পারে, তার ওজন 100 কেজি, কিন্তু উচ্চতা অনুযায়ী তার 50 কেজি হওয়া উচিত। তাহলে তার সারাদিনে 50 গ্রাম প্রোটিন লাগবে। 50 গ্রাম প্রোটিন হচ্ছে কিনা দেখেন। সকালবেলা একটা ডিম খায় অনেকে, সেটা 6 গ্রাম প্রোটিন আসে। দুপুরে 1 টুকরা মাছ খায়, সেটা 10 গ্রাম প্রোটিন আসে, তাহলে 15 গ্রাম হলো। তারপরে সন্ধ্যার সময় হয়তো বা 1 মুঠ বাদাম খায়, অনেকে নাও খায়, ম্যাক্সিমাম ওই বিস্কিটই খায়, চা বিস্কিটই খায়। কেউ বাদাম খায় না, প্রোটিন দূর, খাই না। বাদাম বিকেলে। কে খাবে? রাত্রেবেলা ধরেন যে একটা 1 থেকে 2 টুকরা মাছ খাবে, সেখান থেকে আরো 10 গ্রাম আসবে, 25 গ্রাম, আর সর্বোচ্চ 1 গ্লাস দুধ খাবে, মানে 30 গ্রাম প্রোটিন হচ্ছে। 20 গ্রামের ল্যাকিংস হচ্ছে। এই ল্যাকিংসটা তার 30 বছর বয়স যখন হবে, তখন সে বুঝবে যে তার মাসল উইক হতে শুরু করেছে। তখন আমরা মনে করি এটা মনে হয় জেনেটিক্যালি, বা এটা মনে হয় এটা আসলে অস্বাভাবিক। আপনি 20 বছর ধরে ডেফিসিয়েন্সি করেছেন, মানে আপনাকে আস্তে 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 মাসল ফাইবারগুলো উইক হয়ে তারপর আপনার প্রবলেম হয়েছে। তো তাহলে আপনার প্রোটিন খাওয়ার ফলে আপনার কিভাবে কিডনি নষ্ট হলো? আপনারা তো উত্তেজিত হচ্ছে না, এটা আপনাকে দেখে স্যাড হচ্ছে। এটা বলার রিজনটা হচ্ছে যে আমরা ধরেন যে এই প্রোটিনটা কম খাওয়ার কারণে আমরা উল্টাপাল্টা কার্বোহাইড্রেট খাই, অতিরিক্ত প্রসেস কার্বোহাইড্রেট খাই, আর যেটার কারণে অসুস্থ হই আমরা। আমার উদ্দেশ্য কিন্তু মানুষ যদি সবাই সুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু আমার ব্যবসা চলবে না। জিমে কিন্তু অসুস্থ হওয়ার পর সবাই আসে, তার মানে আমি আমার বিজনেসে পরিপন্থী কাজ করছি, কিন্তু এটা করতে আমার ভালো লাগে ভেতরে। আমি বললাম না, স্যাটিসফ্যাকশন হয় আমার ভেতরে। তো এটা সমস্যা, মানে আমরা মানে জাস্ট আর মনে করি যে শুধুমাত্র ডাক্তারের কাছে আমরা খেলাধুলা রিলেটেড ইনফরমেশন দিতে চাই। মানে আপনার পিএইচডি হোল্ডার একজন, যে হচ্ছে এক্সারসাইজের উপরেও কিন্তু পিএইচডি করা যায় আলাদাভাবে, যেটা বাংলাদেশে মানুষ করে না, কারণ বাংলাদেশে ডিমান্ড নাই। কিন্তু আপনি এরকম মানুষের কাছে যান কোন একটা নিয়ে, যেমন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যারা জাস্ট কার্ডিও করে, জাস্ট দৌড়ায়, কিন্তু কোনো রকম এই যে ফিজিক্যাল যে এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করে না, তাদের কিন্তু টাইম টু টাইম মাসল উইক হয়। কারণ ক্যাটাবলিক স্টেটে চলে গেলে মাসল ফ্যাটের সাথে সাথে মাসলও বার্ন হয়, যেটা দৌড়ানোর সময় হয়। কিন্তু সেটাকে যদি আপনি প্রিজার্ভ রাখতে চান, তাহলে আপনাকে মাসলের প্রেশার পরে এরকম এক্সারসাইজ করতে হয়। ভিডিওর পুরোটা না দেখে জাস্ট ফার্স্ট লাইন দেখে অনেকে আমাকে গালি দিয়েছে, ভাই আপনি কি ডাক্তার, আপনি কি আপনি দেখেন যে ডাক্তারের কাছ তো এগুলো বলে না। ডাক্তার তো আলাদা, ডাক্তার মেডিসিন ব্যাপারে এক্সপার্ট, ডাক্তার তো এই জিনিসে এক্সপার্ট না যে এক্সারসাইজ করলে কি হবে না হবে। সে যদি পড়াশোনা করে তাহলে আবার জানতে পারবে। তো এটা ইন জেনারেল কোনো ডাক্তারকে আপনি জিজ্ঞেস করলে সে সাথে সাথে বলতে পারবে না, সে একদিন সময় নিয়ে বলতে পারবে। তো সাধারণ মানুষ ওই সব কিছু যে ডাক্তারের কাছে যে জানতে চায়, এটা হচ্ছে তাজ ভাই, যদি জিম না থাকতো, শুধু কন্টেন্ট
বানানোর টাকা দিয়ে কি কমফোর্টেবলি চলা যায় তো মনে হয়? না, শুধু কন্টেন্ট বানানোর টাকা দিয়ে যদি আপনি ব্র্যান্ড প্রমোশন না করেন তাহলে হবে না। ব্র্যান্ড তো প্রমোশন brand করেন, promotion আমি তো করেন। ব্র্যান্ড প্রমোশন করি না। ওই মানে যা হয় মানে এটা খুবই মানে মিনিমাম এই অ্যামাউন্ট আর না বলি মানে ইয়াটা। তো মানে ব্র্যান্ড প্রমোশন করলে মাসে 3 থেকে 4 লাখ 5 লাখ এরকম আর্ন করা যায়, যেটাতে ইজিলি চলা যাবে। কিন্তু ব্র্যান্ড প্রমোশন না করলে আপনি 1 থেকে 1.5 লাখ টাকা আর্ন করতে পারবেন। আগে করা যাচ্ছিল বেশি। ওই রিলসের উপরে যখন ফেসবুকে প্রচুর টাকা দিচ্ছিল তখন কিন্তু পার মান্থ 4-5 লাখ টাকা তোলা যাচ্ছিল। এখন 1 লাখ টাকা তুলতে অনেক কষ্ট হয়। মানে কেউ যদি রেগুলার ভিডিও আপলোড করে তাহলে 1 লাখ টাকা তার আসবে, এটা অ্যাভারেজ। আর কিন্তু তার ভিডিও ভাইরালও হতে হবে, খালি আপলোড করছে 100-200 ভিউ 500 ভিউ ওটা তো হবে না। এটা আপনি আমিনকে এভাবে বলাতে গেলেন। ও তো চেষ্টা করতেছে। চেষ্টা তো করছে। তবে ব্র্যান্ড প্রমোশন করলে অনেক 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 টাকা আসে, কিন্তু ব্র্যান্ড প্রমোশন আমরা করতে চাই না যেন মানুষ আমার উপরে ট্রাস্ট না লুজ করে ফেলে। কারণ আমি অ্যাজ এ ফিটনেস ইনফ্লুয়েন্সার আপনার হচ্ছে প্রোডাক্ট প্রমোশন করাটা আসলে কি ঠিক না। কারণ রিজনটা হচ্ছে প্রোডাক্ট প্রমোশন করলে মানুষ মনে করে প্রোডাক্ট আমাকে ফিট করবে, কিন্তু ফিট তো আপনি হবেন আসলে লাইফস্টাইলের কারণে। আর আমি যেহেতু লাইফস্টাইলকে প্রচুর গুরুত্ব দিই, আমি যদি জাস্ট সিম্পল একটা বলি যে এই কফি খেলে আপনার ফ্যাট লস হবে বা এই হবে, মানুষ মনে করবে আমার জীবনের অন্য কোনো কিছু করার দরকার নাই, রাতের ঘুম ঠিক না হলেও হবে, এই কফিটা খাই তাহলে ফ্যাট লস হবে। আমাকে অনেকে বলে যে তুমি যখন ঢাকা যাবা কি নাকি চা বেচে, তারপরে কি নাকি জিনিস বেচে ফর্সাও হওয়া যায় এবং শুকানো যায়, কিছু কিছু আছে যেটা একই সাথে ফর্সাও হয় শুকায়ও। So, আছে এরকম? এরকম জিনিসপত্র কি ইয়াবা কি ন্যাচারালি আসছে দেখছেন? তো আপনি এগুলা আচ্ছা, use এটা করবেন আপনাকে না। কে বলছে? আপনি শুনেন যে এই কিরকম বন্ধুদের সাথে ঘুরেন আপনি? আমি তখন বলছিলাম যে হ্যাঁ আমি ঢাকায় যাই তাহলে দেখবো যে কারা বেচে এগুলো। এরকম কি নাকি চায়ের মতো আছে যেটা খাইলেই শুকায় যায়। না, আমরা এগুলো ঢাকায় থেকেও শুনি নাই। আপনার মানে ল্যাসিক্স নামে একটা ওষুধ আছে যাদের প্রস্রাব হয় না, আটকে যায় অনেকদিন ধরে, এরকম মানুষরা ইউজ করে। এই ল্যাসিক্সের ইনগ্রিডিয়েন্ট কিছু গ্রিন টিতে অ্যাড করা থাকে, মানে এটা কিন্তু এক্সট্রা ভাবে, এটা ইয়েও জানে না বাংলাদেশে কিভাবে যে টেস্ট করে, মার্কেট টেস্ট জানি না। এটা কি করে যখন খাবেন আপনি সাথে সাথে বডি থেকে যে পানি জমে আছে মাসেলের ভিতরে সেটা বেরিয়ে যাবে, দিয়ে আপনার ওজন ইমিডিয়েটলি কমে যাবে। কিন্তু বডি থেকে পানি কমে যাওয়া তো খারাপ, কারণ আমাদের মাসল তো 80-85% পানি দিয়েই গঠিত। পানি এটা মাসলে কি ওই ডায়েটটা যে ওই যে পেশাব করলে ওয়েট কমে? না না, আসলে একটা আসলে ডায়েট একটা আছে। আছে। এই যে আপনি না জেনে হাসতেছে, এটা actually একটা জেনুইনলি ডায়েট। একটা ট্যাবলেট আছে যেটা প্রফেশনাল অ্যাথলেটরা ইউজ করে। ধরেন কারো বক্সিং ম্যাচ আছে, সে চাচ্ছে যে আমি এই ক্যাটাগরিতে খেলবো, তার ওজনে 1 কেজি বেশি দেখাচ্ছে, সে যদি ওই ট্যাবলেটটা খায় আর জাস্ট মানে 10 থেকে 15 মিনিট রানিং করে, সাথে সাথে তারা 1 লিটার লস হয়ে যাবে ভাই আপনি লসটা হবে কিভাবে? ওই প্রস্রাবের মাধ্যমে অথবা ঘামের মাধ্যমে, আর শুকিয়ে যাবে ওই পানি ভিতরে। ভাই আপনি আমাকে বলেন তো যে 100 বছর আগে মানুষ ধরেন পেনিসিলিন আবিষ্কারের আগে হ্যাঁ। অ্যান্টিবায়োটিক ছিল না, মানুষের কিছু হলেই মানুষ মরে যেত। হুম, হুম। তখন ধরো লাইফ এক্সপেক্টেন্সি ছিল 30 বছর 35 বছর, বাচ্চা বিশাল ব্যাপার ছিল। এখন আমরা বাংলাদেশে ধরেন গড় আয়ু 71-70 এরকম। তো একটা সময় মেডিসিনের ইমপ্রুভমেন্ট হাবিজাবি সব মিলায় একটা সময় ছিল যখন আপনি কিছু খাইয়েই শুকাইতে পারতেন না। এখন কিছু আছে যেগুলো খাইলে শুকায় কিন্তু সাইড এফেক্ট হয় খারাপ, খাওয়া হরমোন টরমোন। একটা সময় কি এরকম কিছু তাহলে আসবে না যে যেটা খাইলে কোনো সাইড এফেক্ট হবে না, শুধু শুকাবো এবং শুধু ফিট হয়ে হ্যাঁ, যাবো? হতে পারে, এটা হতে পারে। আমি যে জিমের বিজনেস করি তাই এটা বলবো এরকম না, হতেই পারে সায়েন্স যদি এতটাই অ্যাডভান্স হয়ে যায়। যেমন জেনেটিক্যাল কিছু ইঞ্জিনিয়াররা কাজ করছে যে আপনার জন্মের আগে আপনার ডিএনএতে এমনভাবে আরএনএতে আর ডিএনএতে এমনভাবে মডিফিকেশন করবে যে আপনি কত লম্বা হবেন, আপনার চুল দাড়ি কতদিন থাকবে, আপনার মানে কত ফর্সা হবেন, আপনার হচ্ছে মানে শক্তি মানে মেটাবলিক শক্তি, যেটা আমি বললাম যে চর্বি বাড়বে কি বাড়বে না, এগুলো সব আগে থেকে নির্ধারণ করা যাবে। ইনফ্যাক্ট আপনি ছেলে হবেন না মেয়ে হবেন এটাও চেষ্টা করা হচ্ছে যে আগে থেকেই নির্ধারণ করা যাবে যে আমি ছেলে নিব না মেয়ে নেব, তার চুলের রং কেমন হবে, চোখের কালার কেমন হবে, এগুলো করা যাবে। কিন্তু এটা কিন্তু অনেক কঠিন, কিন্তু চেষ্টা করছে। কিন্তু যদি এটা কখনো সম্ভব হয়, ধরেন 50 বছর পর সম্ভব হলো, তাহলে তো মানুষের মেটাবলিজম রিলেটেড যে রোগ, যেটা হচ্ছে ডায়াবেটিস, বিশেষ করে ডায়াবেটিস জীবনেও হবে না যদি এটা সম্ভব হয়। তখন ধরেন আমাদের যদি জিমে না যায়, যদি আমি বডি স্ট্রং করতে পারি, বেশিরভাগ মানুষের তো ধরো অনেক বড় হ্যাঁ, তখন মাসল যাবে না। লাগবে, এটা দরকার নাই, তখন যাবে না। ফিট থাকে। এখনই তো যায় না। সো এখনই অলরেডি যায় না, এখনই যায় না, কিন্তু এখন দুনিয়াতে এই পর্যন্ত কোনো জিনিস আবিষ্কার হয়নি যেটা উইদাউট এনি সাইড এফেক্ট আপনাকে সুস্থ করবে। কোনো ওষুধ নাই, হ্যাঁ। সাইড এফেক্ট হবেই। আপনার ওই ওষুধের মানে কিছুদিন পর ওষুধ যখন বেশি খাবেন তখন ওই ওষুধের আরো পাওয়ার বাড়াতে হয়, বুঝতে পেরেছেন? তো এই জিনিসটা কিন্তু এটা তো আপনার জিমের ক্ষেত্রেও হ্যাঁ, সত্য, হ্যাঁ। জিমেরও পাওয়ার বাড়াইতে জিমেরও হয়, পাওয়ার মানে সেম জিমের ডাম্বেল ক্ষেত্রেও নিলে হয় না। ওয়েট নিলে হ্যাঁ, হয় যদি না। আপনি তবে জিমের ক্ষেত্রে কি যদি সেম ইন্টেন্সিটি রাখেন তাহলে হেলথটা সেম জায়গায় থাকবে, মানে ফিজিকটা যদি জাস্ট হেলদি থাকা উদ্দেশ্য হয় তাহলে কম ইন্টেন্সিটি আজীবন করা যায়। কিন্তু যদি মনে হয় যে না আমি আলাদাই হব মানুষের থেকে, অ্যাথলেটিক পাওয়ার বাড়াবো, তাহলে আগের তুলনায় বেশি পরিশ্রম করতে হয়। হুম। বুঝতে পারছি। আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, সরি আবার জিমে ফেরত যাই, হ্যাঁ, না, বিজনেস। আমরা এটা দিয়ে শেষ করার হ্যাঁ। চেষ্টা করব। জিমের প্রাইসিংটা কিভাবে ডিটারমাইন হয়? যেরকম আমি যেখানে করি আমার হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ছিল
50,000 টাকায়, সো 60,000 টাকা, 30,000 টাকা, মানে ইকোনমিক্সটা কি 30,000 টাকা কি ছিল বছর বছরে? বছরের আচ্ছা, ওকে, সাবস্ক্রিপশন, রাইট? এটা খুবই চিপ। এটা ডিপেন্ড করে আপনার কম্পিটিটর কারা সেটার উপর। কম্পিটিটর না থাকলে যেমন দেখেন যে গোলস জিম যেটা মনে হয় 3 লাখ কাছাকাছি সাবস্ক্রিপশন ফি, আমি জানি না এটা, আমি হ্যাঁ, মনে হয় এরকম ওরকম হতে 3 পারে। লাখ টাকা তার সাবস্ক্রিপশন ফি। কম্পিটিটরই নাই, মানে সারা বাংলাদেশের সব থেকে বড় আর অনেক বড় সুইমিং পুল থেকে শুরু করে অনেক একবারে সুন্দর। অলিম্পিক লেভেলের সুইমিং পুল। তো কম্পিটিটরের উপর ডিপেন্ড করে। যদি আশেপাশে কম্পিটিশন অনেক মানে উইক হয়, ওরকম না থাকে, তাহলে আপনি ব্লু ওশানে আছেন, ব্লু ওশানে থাকলে যেরকম ইচ্ছা প্রাইস সেট করা যায়। ওনাদের কথা বলছি আমি বেশি। কারণ আমি বিজনেসে পড়েছি তো মানুষ এই কারণে। তো ওই এখন রেড ওশানে থাকলে আপনাকে এর সাথে টেকার জন্য আপনাকে হচ্ছে ইয়ে করতে হবে, মানে প্রাইস কমাতে হবে। এখন দুইটা স্ট্র্যাটেজি আছে, একটা হচ্ছে হয় মানুষকে অনেক বেশি অ্যাট্রাকটিভনেস দিয়ে দেখিয়ে আপনি আনেন নিজের কাছে, অথবা লো প্রাইস দিয়ে আনেন। কিন্তু দুই ক্ষেত্রে আলাদা আলাদা কাস্টমার পাবেন। তো আপনার ক্ষেত্রে যেহেতু স্টুডেন্ট টার্গেট করছেন, সেক্ষেত্রে মিনিমাম একটা রেট রাখতে হবে, অন্য জিমের কাছাকাছি হোক, কমও না বেশিও না। হ্যাঁ, যখন দেখবেন আপনি আর ক্রাউড ম্যানেজ করতে পারছেন না, 3,000 স্কোয়ার ফিটে অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন পরে রেট ইনক্রিজ করেন। তবে আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা ওল্ড মেম্বারদের রেট ইনক্রিজ করি না, মানে জাস্ট কাস্টমার রিলেশন বিল্ড করার জন্য। যে রেটে ভর্তি হয়েছে তার ওই প্যাকেজটাই চলতে থাকে আজ। এটাও আমার ফ্রেন্ডের সাথে আপনারা করছেন। যদি বছরের জানুয়ারিতে যদি 1000 জন জয়েন করে আপনার জিমে, ওই 1000 জনের মধ্যে কতজন ডিসেম্বর পর্যন্ত থাকে? না ওই 1000 জনের ভিতরে সর্বোচ্চ 10 জন। সর্বোচ্চ 10 জন থাকবে। 1000 জনের ভিতরে প্রায় 990 জন প্রথম মাসেই ছেড়ে দেবে। আর যারা ধরেন এপ্রিলে জয়েন করছে তারাও কি পরের 12 মাসের মধ্যে একই রকম? আপনার ইয়ারলি সাবস্ক্রিপশন তো মানুষ নেয় না, মান্থলি নেয় বেশি। না, বাট জানুয়ারিতে যদি ইমোশনাল একটা অ্যাঙ্গেল থাকে, এই কারণে বলতেছি। ইমোশনাল অ্যাঙ্গেল হয়েও 1000 জন মানুষ ইয়ারলি সাবস্ক্রিপশন। তার মানে আপনার কি কনস্ট্যান্টলি নতুন কাস্টমার খোঁজার পেছনে হ্যাঁ। এফোর্ট দিতে থাকতে খুঁজতে হচ্ছে? হয় না, মানে নতুন কাস্টমার অটোমেটিক্যালি আসে। মানে যে যতগুলো আমরা জিম ওপেন করেছি এই পর্যন্ত, আমরা তো কাউকে ডেকে নিয়ে আসি না যে আসো এখানে। অটোমেটিকই নতুনরাই কিন্তু আপনার বিজনেস হয়, পুরাতনদেরকে দিয়ে বিজনেস হয় না তো। বাট তাহলে তো আপনার জন্য এটা বেটার ডিল না যে যত মাসের আগে টাকা নিয়ে নিতে পারেন তত ধরেন- ভালো। হ্যাঁ, যেমন আমরা ইয়ারলি সাবস্ক্রিপশন ফি এই জন্য তো কম হয়, মান্থলি গুলো এই জন্য বেশি হয়। কারণ আপনি যত আগে ধরেন একজন ইয়ারলি নিয়ে নিল, সে না আসলে আপনার লাভ, আসলেও আপনার লস নাই। ইকুইপমেন্ট সে ইউজ করবে না সেটা তার ব্যাপার। কিন্তু টাকাটা বড় একটা অ্যামাউন্ট আপনার কাছে একসাথে চলে আসছে। আবার তার বেনিফিট হচ্ছে সে 12 মাসের সাবস্ক্রিপশন ফি অনেক সস্তায় পাচ্ছে সাধারণত। কিন্তু 1 মান্থের নিতে গেলে আবার অনেক রেটটা বেশি। তো আবার অনেকের পক্ষে আবার 1 মান্থ ছাড়া হয়ও না, স্টুডেন্ট টাকা নাই অত বেশি। বাট যদি আপনার অ্যাভারেজে সবাই যদি আপনার অনুযায়ী 990 জনই যদি বাদ হয়ে যায়, বাদ হয়। তাহলে তো আপনার জিমের যদি মাসে 3,000 হয়, তাহলে তো ধরেন 1 বছরের জন্য যদি আপনি 15,000ও দেন, লস নাই। আপনার যদি আমি উত্তরায় একটা জিম খুলি, উত্তরার মানুষই যদি আমার জিমে আসে, উত্তরায় যদি 1 লাখ মানুষ থাকে, বছরের শুরুতে যদি 1000 জন আসে, ধরেন 10 বছরের মধ্যে তো উত্তরার সবাই একবার করে আমার জিমে হ্যাঁ, এসে আসে। চলে গেছে। আপনি প্রত্যেকটা মেম্বার দেখবেন জিম সুইচ করে তো। হ্যাঁ, করে, উনিও করে, করবে সুইচ যেখানে আছে। আপনি অ্যাজ এ জিম ওনার আপনি কোনোদিনও কারোর সাথে শত্রু হতে পারবেন না, বন্ধু হতে পারবেন না, মানে নিউট্রাল থাকতে হবে আপনাকে। আপনি যদি শত্রু হন, জীবন আর আসবে আপনার কাছে। ধরেন আপনি বললেন যে তুমি ওই জিমে গেলে কেন, তোমার হচ্ছে আর নিব না, এটা তো করা যাবে না, এটা আপনি আপনার লস করছেন। তার আবার ভালো লাগতে পারে, অন্য জিম ঘোরার পর তার মনে হতে পারে না আমি আগে যেখানে ছিলাম সেখানে ভালো ছিলাম। অনেকে আবার এরকমও করে যে না আমি এক এক মাসে এক এক জিমে যে আগে দেখি। কারণ কি তার মনে হয় যে না মাঝে মধ্যে চেঞ্জ হলে ভালো হয়। অনেকে আবার এনভায়রনমেন্টের জন্য, হ্যাঁ, এনভায়রনমেন্টের জন্য অনেকে বিভিন্ন জিমেই যায়, বুঝছেন। যেমন গোল জিম যখন ওপেন করে, তারা প্রথম মাসে মনে হয় ফ্রি দিয়েছিল। তো বসুন্ধরা জিমে যতগুলো জিম ছিল সব ফাঁকা হয়ে গেছিল, সবাই গোল জিমে। কিন্তু পরের মাসে আবার দেখছি 1 থেকে 2 জন জিম মেম্বার এক্সারসাইজ করছে। যখন আমি ওখানে একটা শুটিং ছিল, বিডি মাসল শো একটা কম্পিটিশন, ওই শুটিং আমি গেছিলাম। তো ওইখানে দেখছি যে বেশি মেম্বার নাই, ধরো অনেক বড় জিম, অনেক বড় স্পেস, কিন্তু 5 জন 6 জনের। এটা কি 3 লাখ টাকা পার মান্থ? ক্যান দ্যাট বি আ রিজন? প্রবাবলি, হতে পারে, হ্যাঁ, সেটাই বাট আই থিঙ্ক reason। ওরা এখন অনেক এগ্রেসিভলি মার্কেটিং করছে। যাই হোক, ওদেরকে মার্কেট না করি, অনেক জোস সেটআপ। বাট ভাই, এটা খুবই লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। লাস্ট কোয়েশ্চেন দিয়ে আমি শেষ করবো, আপনার যদি কিছু থাকে। একটা জিমের ব্যবসা আমার মতো কেউ বা আমাদের মতো কেউ কি শুরু করে নাকি? আর আপনি কি ঠিক করতেছেন যেটা অন্য জিম মেম্বাররা ভুল করছে? আমি মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন করছি, এটা মনে হয় সব থেকে বড় ইম্প্যাক্টফুল আমার জিনিস। তবে হ্যাঁ, আমি ব্র্যান্ড প্রমোশন করলে ইম্প্যাক্টটা আরও হিউজ হতো, কিন্তু ট্রাস্ট কমতো। মানুষ ভাবতো যে তাজ ভাই যা বলছে সব মনে হয় তার পিছনে মিশন হচ্ছে জিমের মেম্বার জিমের ব্যবসা বাড়ানো, কিন্তু আমার মিশন তো ওইটা না। এই কারণে আমি ওই কন্টেন্ট ক্রিয়েশনটা মানে বলি না ওইটা। কিন্তু এই যেটা আমার ফেস ভ্যালুটা বাড়িয়েছে এই কন্টেন্ট ক্রিয়েশনের কারণে, এটা বেড়েছে হচ্ছে পাবলিককে হেল্প করার উদ্দেশ্যে। মানে আমার উদ্দেশ্য ছিল যে পাবলিক আমি হেল্প করবো, আমি যা জানি সেটাকে আরও পলিশ করে কীভাবে বলা যায়, পাবলিক যেন ভুল কাজ না
করে, আর সেটা সে যে কোনো জিমে এক্সারসাইজ করুক, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, ভবিষ্যতে যদি আমি তার এরিয়াতে জিম খুলি তখন ইম্প্যাক্টটা আমার উপরে আসবে। তখন মানে আমি বর্তমানের জন্য কোনো কিছু করছি না, মানে আমি যা করছি সব কিছু আমার 10 বছর পর আসবে আমার। তো এইটা হচ্ছে যেমন আমি গত 2 বছর থেকে যে কন্টেন্টগুলো বানিয়েছি ওগুলো এখন আমাকে ইম্প্যাক্ট দিচ্ছে, মানে ইম্প্যাক্ট ফেলছে আমার। তো এই কন্টেন্ট ক্রিয়েশনটা আমাকে অনেক বেশি কিন্তু এগিয়ে দিয়েছে, যেটা আমি মনে করি, যেটা আমি ফিল করি। আর বাকিটা হচ্ছে প্রথম দিকে ট্রেনিংটা আমার অনেক মানে মানে ভাইটাল ফ্যাক্টর ছিল, যেটা রাজশাহীতে মানে ট্রেনিংয়ের কারণে আমি টোটালি উঠেছি। আমার ইকুইপমেন্ট তো অন্য জিমে থেকে কমই ছিল, কিন্তু যেই ইকুইপমেন্টগুলো ছিল সবাই রেজাল্ট পেতো। মানে যারা কথা শুনে, যারা অনেকে তো আবার কথা শুনে না, সে নিজের মধ্যেই করবে, তাদের ব্যাপার আলাদা। তো এই ঢাকাতে আসার পরও ওই ট্রাস্ট থেকে যারা অনেকে রাজশাহী থেকে ঢাকায় পড়াশোনার জন্য আসছে, জবের জন্য আসছে, তারা আবার ঠিকই খুঁজে বের করেছে যে রাজ ভাই এখানে আসছে, আমরা ওখানে যাই। তো এইভাবে বেড়েছে। এখন যেহেতু ধানমন্ডিতে যাচ্ছি, সেখানে অনেকে ভিডিও দেখে, জাস্ট প্রথম দিন হয়তো বা উদ্বোধনের দিন দেখবে যে আমি হচ্ছে ভিডিওতে আছি, তারপরে আর আমাকে আর কোনো ভিডিওতে দেখবে না। তো ওইটাতেই আশেপাশে ছড়িয়ে যাবে যে তাজ ভাই হচ্ছে এখানে জিম ওপেন করেছে, সেটাতেই হয়তো বা আশা করি যে সেখানেও আমরা মেম্বার পাবো। কারণ রেগুলার কল আসে যে ওই তো ফোন রিসিভ করে এখন সব, যে ম্যাক্সিমামই সব ধানমন্ডি, গুলশান, বনানী থেকে ফোন যায় মানে আমাদের কাছে, যে হচ্ছে ভাই এদিকে কবে আসবেন। কিন্তু জিম খোলা তো অনেক কস্টলি একটা ব্যাপার, 5-10 লাখ টাকা কোচিং সেন্টারের মতো হলে তো সারা বাংলাদেশ হয়ে যেত। জিমে আসলে কি অনেক মানে এক্সপেন্সিভ ইকুইপমেন্ট লাগে, আর ইকুইপমেন্টের ফিটনেস ইকুইপমেন্টের উপরে আবার সরকার ট্যাক্স, এটাকে লাক্সারি হিসেবে দেখে। যেমন আমি যদি কখনো স্বাস্থ্যমন্ত্রী হতে পারি বা ক্রীড়ামন্ত্রী হতে পারি, তাহলে আমি এই ফিটনেস ইকুইপমেন্টের উপরে ট্যাক্স কমাবো, মানুষের ওজনের উপরে ট্যাক্স বসাবো। On that note, এটা খুবই ভালো ইনসাইট। Thank you so much for watching Better BBA, and this was how to start a gym business in Bangladesh. Okay, bye bye. Thank you. Tata. Thank you so much.